গল্পের শুরুতে আমাদের সাতমি নামের একজন ছেলেকে দেখানো হয়। মনস্টার ডিজাস্টারের কারণে ও ঘর ছাড়া হয়ে গেছে, তাই ও একটা রিফিউজি ক্যাম্পে এসেছে। এখানে এসে ও ভাবছে কোথায় বসে একটু আরাম করা যায়। হঠাৎ একটা মনস্টার দেখা যায়, উড়তে উড়তে আসছে, তারপর সোজা এসে পড়ল ঠিক সাতমির সামনে। সাতমি যে কি ভয় পেল, সেই ভয়টা শুধু ওই বুঝতে পারল, আর কেউ না। এভাবেই 10 বছর কেটে গেল। এখন সাতমি একটা সিভিল সিকিউরিটি কোম্পানিতে চাকরি করে, যারা মনস্টারদের সাথে ডিল করে। ও খুব স্পিডে একটা বিল্ডিংয়ে ঢুকল। সেখানে একটা ইনস্ট্রাক্টরের সাথে দেখা হলো। ইনস্ট্রাক্টর ওকে দেখে একদম ভরসা করল না, তবুও বলল, চল, কোথায় যাব, কি ম্যাটার, পরে বলিস। সাতমি বলল, আচ্ছা, 4th ফ্লোরে যেতে হবে, শুনছি ওখানে একটা মনস্টার আছে। তবে ভাই, শুনলাম তোর তো একটা পার্টনার থাকার কথা। সিভিল সিকিউরিটির লোকেরা তো পেয়ারে কাজ করে। সাতমি কি বলবে, ওর পার্টনার তো আগেই পিছনে পড়ে গেছে। যাই, ওরা ভিতরে ঢুকলো। সেখানে আরেকটা ইনস্ট্রাক্টর ছিল। সে বলল, আমাদের 2 জন লোক জোর করে ভিতরে ঢুকে গেছে। মানা করার পরেও দেখে কি হচ্ছে। হঠাৎ দরজাটা ভেঙে ফেলল। ভিতরে ঢুকে দেখে 2 জন লোক আগেই মরে পড়ে আছে, আর সামনে একটা লোক দাঁড়িয়ে। সাতমি ভাবল, হয়তো এই লোকটা আমাদের দিকেরই, কিন্তু না, এই লোকটাই ওদের মেরেছে। সাতমি তাড়াতাড়ি অ্যাটাক করে দিল, কিন্তু লোকটা খুব সহজে ওর অ্যাটাক ডিফ্লেক্ট করে দিচ্ছে। যারা হেল্প করতে আসছিল, ইনস্ট্রাক্টর সহ সবাইকেও সহজেই শেষ করে দিল। তখন সাতমি একটা জোরে কিক মারল। কিকটা এমন জোরে লাগলো যে লোকটার মাথা 180 ডিগ্রি ঘুরে গেল, কিন্তু লোকটা তবুও মাথাটা ঠিক করে নিল। তারপর সে পালানোর জন্য তৈরি হলো। যাওয়ার আগে সাতমির দিকে তাকিয়ে বলল, আমিই সেই লোক যে এই পুরা দুনিয়াটাকে ধ্বংস করবে। সাতমি তাকে পালাতে দিল, কিছু করল না। তারপর ইনস্ট্রাক্টরকে বলল, ভাই, এখানকার সব ক্লিন করো, ডেড বডিগুলা সরাও, সাফসুতরা করে দাও। এরপর দেখা যায় অ্যাঞ্জু নামের একটা মেয়ে। এই মেয়েটাই সাতমির পার্টনার। যেতে যেতে সে একটা মানুষকে দেখল, খুবই ইনজুর্ড। বুঝলো মনস্টার অ্যাটাক করেছে, তাই সে শুধু ওর শেষ কথাটা শুনতে চাইল, যাতে ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারে। হঠাৎ লোকটা স্পাইডারে ট্রান্সফর্ম হতে লাগলো। অ্যাঞ্জু তাড়াতাড়ি পিছিয়ে গেল স্পাইডারের থ্রেড দেখে, কিন্তু ঠিক তখনই স্পিড করে সাতমি আর ইনস্ট্রাক্টর চলে এলো। ওরা বুলেট ছুটতে লাগলো, কিন্তু নর্মাল বুলেট তো মনস্টারের কোনো কাজেই লাগে না। কাজ করে শুধু ব্ল্যাক বুলেট, যেগুলা মনস্টারকে শেষ করতে পারে। সাতমি ব্ল্যাক বুলেট ছুড়ল, তারপর অ্যাঞ্জু ঝাঁপিয়ে পড়ল, একটা জোরে কিক মারল। এভাবে মিলে ওরা মনস্টারটাকে শেষ করে দিল। তারপর হঠাৎ দুজনের মনে পড়ল, আরে হ্যাঁ, সুপারমার্কেটে ডিসকাউন্ট চলছে, সেল তো শেষ হয়ে যাবে। তাই তাড়াতাড়ি ওরা দৌড় দিল সেখানে। পিছনে যা পড়ে রইল সেটা ক্লিন করার জন্য শুধু ইনস্ট্রাক্টরই রয়ে গেল। কিন্তু সে জানে, অ্যাঞ্জুর মতো যে চাইল্ডরা আছে, যারা কাস্ট চাইল্ড, ওরা শুধু মনস্টারের সাথে লড়াই করার জন্যই জন্ম নিয়েছে। আর সাতমির মতো লোকেরা আছে ওই চাইল্ডদের কন্ট্রোল করার জন্য। আর হ্যাঁ, এই লোকগুলার ওপরই এই দুনিয়ার ফিউচার ডিপেন্ড করে। এরপর ওদের চিফ আসলো, কিসারা নামের মেয়ে, যে কোম্পানির চেয়ারম্যান। ও সাতমির সাথে দেখা করে বলল, আরে ভাই, তুই কিভাবে শুধু সেল আর ডিসকাউন্টের কথা ভাবিস? ডিসকাউন্ট চলছে বলে তুই দৌড় দিলি, পুলিশের লোকদের থেকে পেমেন্ট নিতে ভুলে গেলি একদম। এখন তো ওরা পেমেন্টই দেবে না। সাতমি তাড়াতাড়ি কয়েকটা ওয়ান্স আর স্প্রাইট বের করে বলল, এই তো সেলে পেয়েছি। কিন্তু কিসারা ওকে ধনকাতে লাগলো, এভাবে চলতে থাকলে পরের মাসে খাওয়ার জন্যও হাত পাততে হবে। তোর মতো এমপ্লয় থাকলে আমার কোম্পানি চলবে কিভাবে? তারপর ও একটা ভাইরাসের কথা বলল, ইনফেকশন ছড়াচ্ছে, তাই ওকে হাসপাতালে গিয়ে ইনভেস্টিগেট করতে হবে। এই বলেও চলে গেল। এদিকে সাতমির মনে একটা গোল ছিল, ওর প্যারেন্টসকে খুঁজে বের করবে। কিন্তু এখন আর এসব নিয়ে কথা বলতে চায় না, কারণ ও মেনে নিয়েছে যে ওর প্যারেন্টস তো এতদিনে মরেই গেছে। তারপরও তার টিচারের কাছে গেল, একটা রুমে ঢুকলো যেখানে হয়তো কেউ কারো সাথে খেলছিল। টিচার বলল, তোর মতো লোক এখনো কিভাবে বেঁচে আছে আর জীবনযাপন করছে বুঝি না। তুই কি সত্যি কিসারাকে তোর দিকে আকর্ষণ করতে চাস? সাতমি বলল, আমার কোনো ফর্ক পড়ে না। টিচার বলল, অবশ্যই, এখনো পর্যন্ত কিসারাই তোকে আর এনজুকে প্রোটেক্ট করে আসছে। কিন্তু সাতমি বলল, না ভাই, এখন আমি অনেক স্ট্রং হয়ে গেছি, এখন আমি কিসারাকে প্রোটেক্ট করতে পারবো। টিচার বলল, খাবি কিছু? সাতমি বলল, এমন জিনিস কে না খেতে চায়। তারপরও জিজ্ঞেস করল, আচ্ছা, এই ইনফেকশনটা আসলে কি? টিচার বলতে লাগলো, ইনফেকশন হচ্ছে একটা ভাইরাস, যেটা মনস্টার থেকে ছড়ায়। যদি কেউ কামড় দিয়ে দেয় বা ওই ভাইরাসটা ছড়িয়ে পড়ে, তাহলে মানুষের মধ্যে আলাদা রকমের পাওয়ার আসে, কিন্তু সেটা কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। তাই শেষে ওই মানুষটা মনস্টারে বদলে যায়। এরপর সাতমি ফিরে এলো এনজুর কাছে, ওকে খাবার দিল। খাবারটা দারুণ লাগলো। এনজু তো খুশি হয়ে বলল, ভাই, তুই তো খুব ভালো রান্না করিস। তারপর সাতমি সব বাসন ধুয়ে দিল, এনজুকে তার স্টেবিলাইজেশনের ইনজেকশনও দিয়ে দিল। এনজু কিছু বলতে চাইছিল, কিন্তু সাতমি শুনল না। তাই এনজু এসে ওকে একটু খোঁচাতে লাগল, বিরক্ত করতে লাগল। পরের দিন সকালে সাতমি খাওয়া দাওয়া করে এনজুকে স্কুলে ছেড়ে দিতে যাচ্ছে। যাওয়ার আগে বলল, তুই নিজের খেয়াল রাখিস, তোর আইডেন্টিটি তো এখনও কাউকে জানা নেই, কারো কানেও যায়নি, সাবধানে থাকিস। এনজু ভিতরে চলে গেল। স্কুলের পথে একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো। ওদের সাথে কথা বলতে বলতে জানা গেল যে সব কার্সড চাইল্ড আছে, ওদের মারা ইনফেক্টেড ছিল, তাই বাচ্চাদের মধ্যে ভাইরাস ঢুকে গেছে। কিন্তু ওরা ছোটবেলা থেকেই ভাইরাসটা কন্ট্রোল করতে শিখে যায়। ওদের কাছে এটা সুপার পাওয়ারের মতোই হয়।
কিন্তু নর্মাল মানুষ তো ওদের মনস্টারের মতোই দেখে। সবকিছুকে ওরা মেডেল আর মনস্টারে ভাগ করে ফেলেছে। এমন লোকদের ওরা সহ্য করতে পারে না। মানুষেরা অনেক রিসার্চ করেছে, অনেক এক্সপেরিমেন্ট করেছে, তবুও এই পাওয়ারগুলো ভালোমতো কন্ট্রোল করতে পারেনি। শুধু একটা উপায় বের করেছে, এই কার্সড চাইল্ডরা যেন একটা ডিমন বা অস্ত্রের মতো। এই সমাজে থাকতে হলে ওদের শুধু ওয়েপন হিসেবে ট্রিট করা হয়, যাতে মনস্টারদের ধ্বংস করতে পারে। এর মধ্যে সাতমির কাছে ফোন আসলো, চিফের কাছ থেকে। কিশারা বলল, মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে আমাদের একটা টাস্ক দিয়েছে, তাই ওরা তাড়াতাড়ি চলে গেল। সেখানে আরও অনেক লোক এসে জড়ো হয়েছে। একটা লোক ওদের সবাইকে খুব নিচু দেখাতে লাগলো, কারণ কিশারার বয়স তো খুব কম, আর সে সাতমিকেও টার্গেট করছে, খুব রাগিয়ে তুলছে। কিন্তু হঠাৎ একটা লোক এসে ওদের থামতে বলল। তারপর বলল, আকা তো আমাদের সবাইকে এখানে একটা টাস্কের জন্য ডেকেছে, কিন্তু তোমরা চাইলে এখনই রিট্রিট করে চলে যেতে পারো। টাস্ক শুরু হয়ে গেলে আর পিছু উঠতে পারবে না। ঠিক তখন টোকিও সিটি লিডার এসে সামনে দাঁড়ালো, একটা বুড়ো লোক, নাম তেনজেচি, কিশারার গ্র্যান্ডফাদার, কারণ তিনি ওকে অ্যাডপ্ট করেছিলেন। তিনি একটা বক্সের কথা বললেন, একটা সাদা বক্স। ওই বক্সটা রিট্রিভ করে নিয়ে আসতে হবে, এটাই সবার টাস্ক। কিন্তু কিশারা বলল, ওই বক্সের ভিতরে এমন কি আছে যে এত সিকিউরিটি, এত লোকের জীবন ঝুঁকিতে ফেলে নিয়ে যাচ্ছি? তেনজিচি বললেন, এটা সিক্রেট। হঠাৎ একটা লোক এন্ট্রি নিল, যাকে আমরা আগেই দেখেছি, নাম হারুকো। সাথে সাথে সবাই তার দিকে গান তাক করল। তার সাথে একটা চাইল্ড আছে, নাম হিনা, ওকেও অ্যাডপ্ট করেছে। হারুকো সবাইকে বলল, আমিও এই মিশনে জয়েন করতে চাই। আমি জানি ওই বক্সের ভিতরে কি আছে। ভিতরে আছে 7 স্টার্স, একটা ট্রেজার। আমিও এই রেসে থাকতে চাই। তাই সবার লাইফ এখন ডেঞ্জারে। একটা লোক তলোয়ার দিয়ে অ্যাটাক করলো, কিন্তু কোনো কাজ হলো না। সব ব্ল্যাক বুলেটও ওর কাছে আটকে যাচ্ছে, কারণ তার চারপাশে একটা শিল্ড আছে। সব ওয়েপেন আর বুলেট ওই শিল্ডে আটকে যায়। তারপর হারুকো বলল, আমি নিজের বডির অনেক পার্টস মডিফাই করেছি, কিন্তু ওর বডির অনেক পার্টসকে ব্ল্যাক মেটাল দিয়ে রিপ্লেস করে ফেলেছে। তাই আবার নিজের ইন্ট্রোডাকশন দিয়ে বলল, আমি ফর্মার আর্মি স্পেশাল ফোর্স মেকানাইজড ইউনিট 787 এর স্পেশাল কমান্ডার। আমাকে আগেই এই জিনিসের জন্য তৈরি করা হয়েছিল। হঠাৎ ও তার শিল্ড অ্যাক্টিভেট করে দিল, সব বুলেটগুলো ফিরিয়ে দিল, আর সেই বুলেটগুলোই সবাইকে শেষ করে দিল। এখানে সাতমি ছিল, তাড়াতাড়ি কিশারাকে টেনে নিচে নামিয়ে দিল, বাঁচিয়ে ফেলল। তারপর বাই বলে চলে গেল, কিন্তু একটা গিফট রেখে গেল। হঠাৎ একটা রুমে এন্ট্রি হলো। একটা লোক বলল, আমাদের এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান, যিনি এখানে ছিলেন না, তিনি গায়েব, মানে তার মাথা গায়েব হয়ে গেছে। সাতমি তাড়াতাড়ি বুঝে ফেলল, ওই বক্সের ভিতরে নিশ্চয়ই সেই মাথাটাই আছে। তাচি বলল, তোমরা সবাইকে আগে ওই সাদা বক্সটা খুঁজে বের করতে হবে, না হলে ওই লোকটা ব্ল্যাক মেটাল পিলার দিয়ে সবকিছু ধ্বংস করে দিতে পারবে। এরপর ওরা যাচ্ছিল, হঠাৎ একটা কার্স চাইল্ডের সাথে দেখা। পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে। এনজু দেখে ওকে হেল্প করতে চাইল, কিন্তু সাতমি তাড়াতাড়ি ওকে থামিয়ে দিল। পুলিশের লোকেরা মেয়েটাকে নিয়ে চলে গেল, কিন্তু এনজু তো সাতমির উপর রাগ করে দাঁড়িয়ে রইল। তারপর সাতমি পিছু নিল পুলিশের। একটা জায়গায় গিয়ে দেখল পুলিশের লোকেরা মেয়েটাকে গুলি করে মেরে ফেলেছে। সাতমি খুব আফসোস করতে লাগলো, আরে ভাই, আগে কেন বাঁচায়নি? কিন্তু মেয়েটা তখনও বেঁচে আছে, তাই তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ঠিক তখনই হারুকো সেখানে এসে হাজির হলো। দুজনেই একে অপরের দিকে গান তাকা করল। তখন হারুকো বলল, ভাই, আমি তোকে আমার সাথে ইনভাইট করতে চাই। তোর আর আমার চিন্তাভাবনা অনেক আলাদা। এই যে সিটিটা দেখছিস, পুরাটাই একটা ভুল। কিন্তু সাতমি মানা করে দিল, তাই তাড়াতাড়ি ফাইট শুরু হয়ে গেল। হিনাও সাপোর্ট করতে এলো, কিন্তু হারুকো আবার অনেক টাকা দিয়ে একটা অফার দিল। তবুও সাতমি মানল না। হারুকো বলল, আচ্ছা, কাল হয়তো তোর মুড বদলে যাবে। পরে সাতমি ফিরে এলো, কারণ এনজুর কার্স চাইল্ড হওয়ার ইনফরমেশন রিভিল হয়ে গেছে। স্কুলে গিয়ে কথা বলল, কিন্তু ওরা বলল, না ভাই, সব সিচুয়েশন আগে থেকেই কন্ট্রোল করা ছিল, কিভাবে যেন লিক হয়ে গেল। ঘরে ফিরে দেখে এনজু গায়েব। এখন তো আর কোনো রাস্তাই নেই। আসলে সিটির লিডার তো আগেই একটা রুল বানিয়ে রেখেছে, সব কার্সড চাইল্ডদের হটিয়ে দিতে হবে, মানে সবার ওপরই এখন ডেঞ্জার। এরপর দেখা যায় একটা আন্ডারগ্রাউন্ড শেল্টার, যেখানে অনেক কার্সড চাইল্ড থাকে। সাতমিও সেখানে গেল। ওখানে অনেক বাচ্চা আর একটা বুড়ো লোক আছে, বেল। ও বাচ্চাদের জন্য খুব সিম্পাথি রাখে, ওদের ট্রেনিং দেয় যাতে চোখ লাল না হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, যাতে ওরা মনে করে যে ওরা মনস্টার না, হিউম্যান চাইল্ড। সাতমি এনজুর একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করল, এই মেয়েটাকে দেখেছ? বুড়ো মানা করে দিল। তারপর বলল, আচ্ছা, তোর জবটা বদলে ফেল। যে সিভিল সিকিউরিটিতে কাজ করিস, ওরা তো কার্সড চাইল্ডের শুধু টুলের মতো ইউজ করে। আমার তো একদম পছন্দ হয় না এসব। সাতমি তখন খুব রাগে, ফ্রাস্ট্রেটেড, কিন্তু মনে মনে ভাবছে, এনজু তো আগে খুব স্যাড, সোললেস ছিল। আমি ওকে একটা চিলফুল, হাসিখুশি মেয়ে বানিয়ে দিয়েছি। এখন আমাদের বন্ডটা অনেক স্ট্রং হয়ে গেছে। তাই সে বুড়োর কাছে মাফ চাইল। ভাই, তোমার ওপর চিল্লাইলাম, সরি। বুড়ো বলল, আরে, এমন ভালো একটা মেয়েকে ছাড়া তুই একা যেতে পারিস না। সত্যি বলছি। এরপর দেখা যায় সাতমি তার টিচারের কাছে গেছে। টিচার বলল, ভাই, তোর যেভাবে কার্সড চাইল্ডদের দেখিস, তোর নজরিয়া, সত্যি বলছি, সবার থেকে একদম আলাদা। তাই তো তুই সবার থেকে আলাদা হয়ে গেছিস। তবুও টিচার বলল, এখনও এনজুকে খুঁজে বের কর। কিছুক্ষণ পর সাতমির ফোন বাজল। খবর এলো এনজু স্কুলে ফিরে এসেছে, কিন্তু সেখানে বাচ্চারা সবাই ওকে দূরে থাকতে বলছে, কারণ ওর কাস্ট চাইল্ড হবার কথা রিভিল হয়ে গেছে। কেউ ওর সাথে থাকতে চায় না, সবাই এড়িয়ে যাচ্ছে। তখন সাতমি তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বলল, এনজু,
এরা তোর ফ্রেন্ড না রে, সবাই তোকে এড়িয়ে যাচ্ছে, এরা চায় তুই স্কুল ট্রান্সফার করে চলে যাস। এরপর একটা হেলিকপ্টার এলো, ওরা সবাই চড়ে চলে গেল। এদিকে কিসারার কাছ থেকে ইনফরমেশন এলো ওই মনস্টারটা ধরা পড়েছে যে ভাইরাস ছড়াচ্ছে। ওটা একটা স্পাইডার, কিন্তু নিজের স্পাইডার থ্রেড দিয়ে উইংস বানিয়ে ফেলেছে, তাই কেউ বুঝতেই পারছিল না আর এই স্পাইডার তো উড়তে পারে না। হঠাৎ ওপর থেকে এনজু ঝাঁপ দিল, মনস্টারের ওপর অ্যাটাক শুরু করে দিল। ও যেভাবে অ্যাটাক করছে মনে হচ্ছে একদম শেষ করে দেবে। সাতোমি তখন হেলিকপ্টারকে নিচে নামতে বলল, নিজেও ঝাঁপ দিল। এনজু ততক্ষণে মনস্টারটাকে প্রায় শেষ করে দিয়েছে। সাতোমি পৌঁছতেই এনজু ফাইনাল কিল করে দিল আর বাইট বক্সটা হাতে এসে গেল। এনজু বলল, আমি হয়তো এভাবে সবাইকে বাঁচাতে পারবো, সেভ করতে পারবো। যারা আমাকে এখন এমন নজরে দেখে হয়তো তাদের নজরিয়াটা বদলে যাবে। এই বলে সে সাতোমিকে জড়িয়ে ধরল, হাক করল। যেই না সাতোমি বাইট বক্সটা নিতে যাবে হঠাৎ হারুকো এসে হাজির। হারুকো বলল, ভাই ওই সাদা বক্সটা আমার চাই। কিন্তু এভাবে সাতোমি তো ওই বক্সটা হারুকোকে দিতে পারে না। তখন হিনা এনজুকে ধরে রেখেছে, এনজুকে তো ফাইট করতেই হবে। কিন্তু সাতোমি তাড়াতাড়ি স্পিড করে পাঞ্চ মারল, কিন্তু হারুকোর শিলটা সব আটকে দিল। তারপর হারুকো শ্যুট করল, শিলটা বড় করে সাতোমিকে পিছনে ঠেলে দিল। এনজু চিৎকার করে বলল, ভাই এভাবে পালা, হেল্প পান। হঠাৎ পিছন থেকে হিনার দুইটা অ্যাটাক এলো। তারপর হারুকো আবার শ্যুট করে সাতোমিকে একটা নদীতে ফেলে দিল। সাতোমি চোখ খুলতেই দেখে সামনে কিসারা দাঁড়িয়ে, এখনও হাসপাতালে, অপারেশন থিয়েটারের ভিতর। কিসারা বলল, ভাই তুই একদিন ধরে কোমায় ছিলি, সার্জারি হবার পরই তোর হার্ট আবার বিট করা শুরু করল। তারপর ওই সাদা বক্সের কথা বলল, ভিতরে এমন কিছু আছে যা দিয়ে লেভেল 5 মনস্টার সামান করা যায়। ওই মনস্টারের ওপর ব্ল্যাক বুলেটও কোনো কাজ করে না। ওটা একটা জয়েন্ট মনস্টার, সত্যি অনেক স্ট্রং, সবচেয়ে পাওয়ারফুল, ধ্বংস করার জন্য যথেষ্ট। ঠিক 10 বছর আগে যেমন তাণ্ডব হয়েছিল। এখন হারুকো সিটি থেকে অনেক দূরে চলে গেছে যাতে ওই মনস্টার সামান করতে পারে। তাই গভর্নমেন্ট একটা হান্টিং শুরু করে দিয়েছে হারুকোকে ধরার জন্য, থামানোর জন্য। সাতোমি বলল, আমিও এই হান্টে জয়েন করতে চাই। হ্যাঁ, মরে যেতে পারি, তবুও করব। তখন কিসারা সাইডে দেখালো, এনজু সেখানে বসে আছে। অপারেশনের পর থেকে সারাক্ষণ ওর সাথেই ছিল। কিসারা বলল, তুই কি এই মিশনে জয়েন করবি? কারণ আমাদের কাছে রিকোয়েস্ট এসেছে। সাতোমি বলল, অবশ্যই জয়েন করব ভাই। তারপর ওর টিচার এলো অনেক সামান্য পত্র নিয়ে, কিছু মেডিসিন দিয়ে বলল, এগুলো রাখ, যখন দরকার পড়বে তখন ইউজ করিস। আর আজ থেকে 10 বছর আগের কথা তো তোর মনে আছে নিশ্চয়ই। তুই এত ইনজিওর্ড হয়ে গিয়েছিলি যে আমি তোকে মডিফাই করে দিয়েছিলাম। সাতোমি বলল, হ্যাঁ ভাই, ভুলবো কিভাবে, তবুও এখন দরকার। এরপর সাতোমি সেখান থেকে বেরিয়ে গেল। এনজুকে দেখতে পেল, তাই ওকেও সাথে নিয়ে নিল। দুজনে হেলিকপ্টারে চড়ে জঙ্গলের দিকে যাচ্ছে। সবাইকে জঙ্গলের ভিতর ড্রপ করে দিল। তারপর সবাই আলাদা আলাদা হয়ে গেল। কিন্তু এনজু আর সাতোমির সামনে একটা লেভেল 4 মনস্টার এসে পড়ল। তাই ওরা তাড়াতাড়ি পালাতে লাগলো বাঁচার জন্য। একটা ক্লিফ থেকে ঝাঁপ দিয়ে পড়ল। এখন শুধু বেঁচে থাকার চেষ্টা। পালাতে পালাতে হঠাৎ একটা বাড়ি চোখে পড়ল। ভিতরে লাইট জ্বলছে, তাই লুকিয়ে লুকিয়ে ভিতরে ঢুকল। সেখানে একটা গার্ড মেয়ে দেখা গেল। সাতোমি এক নজরেই চিনে ফেলল। আগের মিটিংয়ে দেখেছিল, এটা শাহজাহানের সাথী, নাম কায়ো। কায়ো তাড়াতাড়ি গান তাক করল, কিন্তু সাতোমি ওর হাত ব্যান্ডেজ করে দিল আর এনজুকে বলল, তুই বাইরে থাকরে, সবাইকে প্রোটেক্ট কর। তারপর কায়ো বলতে লাগলো, শাহজাহানের পার্টনার ছিলাম আমরা দুজন, আলাদা হয়ে গিয়েছিলাম যাতে রিওয়ার্ডটা আমরা দুজনেই পাই, কারোর সাথে ভাগ না করতে হয়। কিন্তু হঠাৎ অ্যাটাক হয়ে গেল, তাই ব্ল্যাক বুলেটও ইউজ করতে হলো। সবাই আলাদা হয়ে গেলাম। শাহজাহান আমাকে লুকিয়ে থাকতে বলল, কিন্তু কায়ো খুব জেলাস হয়ে গেল। বলল, দেখ তোর কত ভালো, কত কাইন্ড হার্টের পার্টনার আছে, আমাকে তো কিলিং মেশিনের মতো কাজ করতে হয়, লোকজনকে মারতে হয়, সত্যি খুব ডর লাগে। এটা শুনে সাতোমি রেগে গিয়ে চিৎকার করে বলল, এমন লোকদের মারা তো সত্যি খুব হরিফাইং, আর সবচেয়ে বড় হরর তো এটা যদি তোরা এটা অভ্যাস করে ফেলিস, তাই এসব একটু ভুলে যা। কায়ো তাড়াতাড়ি ইমোশনাল হয়ে গেল, চোখে পানি এসে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমার ইমোশনগুলো সামনে আনার জন্য, আমাকে ফিল করানোর জন্য যে ইমোশন কি হয়। ঠিক তখনই শাহজাহানের থেকে মেসেজ এলো, রিপোর্ট করতে বলছে। তাড়াতাড়ি ওরা বেরিয়ে গেল শাহজাহানের সাথে দেখা করতে। যেতে যেতে শাহজাহানের সাথে মিলল। তারপর কায়ো কি ওখানেই ছেড়ে দিল। কায়ো তখন তার পিছনে যারা তাড়া করছিল তাদের সাথে ফাইট শুরু করে দিল। আরও এগোতে এগোতে দেখা যায় অনেক লোক মারা যাচ্ছে, এর মধ্যে শাহজাহানও মারা গেল। ঠিক তখনই হারুকো আর হিনা এন্ট্রি নিল। এদিকে হেডকোয়ার্টারে সবাই মনিটরে দেখছে সিচুয়েশন কি চলছে। কিসারা বলল, সাতোমি জিতবে ভাই, কারণ অনেক বছর আগে যখন ওর প্যারেন্টসকে প্রোটেক্ট করতে গিয়ে ওর প্যারেন্টস মারা গিয়েছিল, তখন ও নিজের একটা হাত, একটা পা আর একটা চোখ হারিয়েছিল। এখন প্রেজেন্টে সাতোমি যেই না পাঞ্চ মারল, হারুকোর শিলটা পেনিট্রেট করে ফেলল। তারপর নিজের ইন্ট্রোডাকশন দিল, আমিও তোর মতোই ফর্মার আর্মি স্পেশাল ফোর্স মেকানাইজড ইউনিট 787 এর হিউম্যান ইভলিউশন প্ল্যানের অংশ ছিলাম। এটা শুনে হারুকো খুব জোরে হাসতে লাগলো। তারপর আরও ফিয়ার্সলি অ্যাটাক শুরু করে দিল। এখন দুই পক্ষেই অ্যাডাল্ট আর চাইল্ড মিলে ফাইট চলছে। হারুকো ওভারভিউ দিয়ে বলল যাতে সাতোমি তার সাথে জয়েন করে, কিন্তু সাতোমি তাড়াতাড়ি মানা করে দিল। তাই হারুকো প্রথমে এনজুকে টার্গেট করল যাতে ওকে ইনজোর্ড করে। এনজুকে প্রোটেক্ট করতে গিয়ে সাতোমি সামনে এলো। হারুকোর ব্লোটা সাতোমির উপর লেগে গেল, খুব ইনজোর্ড হয়ে গেল। সাতোমি
ভাবল, আরে এবার তো মরেই যাব। হঠাৎ পকেট থেকে সিরিঞ্জ বের করলো, যেগুলো টিচার দিয়েছিল। ওতে হাই স্পিড রিজেনারেশন স্কিল আছে, কিন্তু এটা ইউজ করলে ওকে কার্সড পারসন বানিয়ে দেবে। তবুও সাতোমি অ্যাকসেপ্ট করে নিল। সব ইনজেকশন নিজের ভিতরে মেরে দিল। একটা পাঞ্চ মেরেই হিনাকে ঢের করে দিল। তারপর আরেকটা জোরে পাঞ্চ মারতেই হারুকোর ডিফেন্স ভেঙে গেল। ওকেও ঢের করে দিল আর হিল থেকে নিচে ফেলে দিল। কিন্তু এখন সবচেয়ে বড় প্রবলেম, লেভেল 5-এর মনস্টারটা সামান হয়ে গেছে। সাতোমি বলল, ভাই এখন কি করব? কিসারা বলল, আমাদের কাছে আরেকটা অল্টারনেটিভ প্ল্যান আছে। সামনে দেখ, একটা মেশিন আছে, একটা ক্যানন, অনেক পুরানো, কিন্তু এখনো বন্ধ পড়ে আছে। তুই ভিতরে গিয়ে ওটাকে অ্যাক্টিভেট কর, বাকি সব আমাদের টিম দেখে নেবে। সাতোমি আর এঞ্জু তাড়াতাড়ি ভিতরে ঢুকলো। যেতে যেতে কন্ট্রোল রুমে পৌঁছলো। সব সেল খালি, তাই সাতোমি নিজের হাতটা রিমুভ করতে লাগলো, যাতে সাবস্টিটিউট হিসেবে ইউজ করতে পারে। কিন্তু অটোমেটিক লকিং মেশিন কাজ করছে না, তাই ম্যানুয়ালি করতে হবে। কিন্তু এক হাত দিয়ে তো কন্ট্রোল করতে পারছে না, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা খারাপ হয়ে গেছে। তখন এঞ্জু এসে সাপোর্ট করলো। দুজনে মিলে ম্যানুয়ালি টার্গেট সেট করে শুট করে দিল। হিট হতেই একটা ভয়ানক ব্লাস্ট হলো। ব্লাস্টটা এত জোরে যে লেভেল 5 মনস্টারটা শেষ হয়ে গেল। এঞ্জু তখন সেলের ভিতরে ঘুমিয়ে পড়েছে। সাতোমি বাইরে গিয়ে চেক করলো মনস্টারের অবস্থা কি। হঠাৎ একটা মেয়ের সাথে দেখা। জিজ্ঞেস করলো, তোর পার্টনার ঠিক আছে? মেয়েটা মিথ্যে বলল, হ্যাঁ ভাই ঠিক আছে। কিন্তু সাতোমি দেখল ও তো মনস্টারে ট্রান্সফর্ম হতে চলেছে। তখন মেয়েটা বলল, প্লিজ ভাই, আমাকে জানে মেরে দাও, আমি হিউম্যান হিসেবে মরতে চাই, মনস্টার হয়ে না। ও সাতোমিকে একটা ফ্রেন্ডের মতোই দেখে। বলল, যদি কখনো নিজের পথ ভুলে যাস তাহলে শুধু লাইটের দিকে তাকাস, সত্যিটা সামনে চলে আসবে। এরপর দেখা যায় হেলিকপ্টার রেস্কিউর জন্য এসে পড়েছে। যারা এখানে বেঁচে গেছে তাদেরকে নিয়ে যাচ্ছে। সাতোমি গেল ওই বুড়ো লোকের কাছে, যিনি ওর অ্যাডপ্টেড ফাদার, আর কিসারারও তো এই অ্যাডপ্টেড গ্র্যান্ডফাদার। বুড়ো লোকটা বলতে লাগলো, ভাই আমি তো কার্সড চাইল্ডদের একদম পছন্দ করি না, হেট করি, কারণ আমার ওয়াইফও তো ওদের মতোই মারা গিয়েছিল। তবুও ও ভাবল এঞ্জুর জন্য একটু ভরসা করা যায়, কারণ ও তো সাতোমির সাথে আছে। এরপর সাতোমি তাইচির সাথে দেখা করলো। ওকে বলল, ভাই আগে কেন বলোনি এসব মনস্টার নেচারের কথা? তাইচি বলল, তোর লাইন র্যাঙ্কটা এখন হায়ার কর, তাহলে অনেক কিছু ইনভেস্টিগেট করতে পারবি। সাতোমি বাইরে এসে ভাবতে লাগলো, হ্যাঁ ভাই, মনস্টারদের ইনভেস্টিগেট করতে হলে র্যাঙ্ক হায়ার করাই দরকার। তারপর এঞ্জুর সাথে কিসারার বাড়িতে গেল। ওখানে এঞ্জুকে ট্রেনিং দিচ্ছে। এখন এঞ্জু তো বুলেটের চেয়েও ফাস্ট হয়ে গেছে। কিন্তু সাতোমি বলল, আরে এঞ্জু, এত জোরে কিক মারিস না যখন স্কার্ট পরে আছিস। এর মধ্যে কিসারা এসে পড়ল। দুজনে ঘুরতে ঘুরতে কথা বলছে। কিসারা বলল, ভাই এঞ্জুর জন্য কোনো নতুন স্কুল পেয়েছিস যেখানে ট্রান্সফার করাতে পারি? কিন্তু তোকে তো অনেক টাকা দিতে হবে নাকি? তারপর বলল, তাইচি তোকে বডিগার্ড হিসেবে হায়ার করেছে। সাতোমি তাইচির কাছে গেল টেনশির সাথে দেখা করতে। জিজ্ঞেস করল, কি ব্যাপার? তাইচি বলল, আসা লিজিয়ানের লিডার ভাই এখানে ভিজিট করতে আসছে, আর আমার অ্যাডপ্টেড ফাদার চায়নায় দিয়ে স্পিচ দেবেন, তাই তোকে বডিগার্ড হিসেবে হায়ার করা হচ্ছে। সাতোমি বলল, কিন্তু তাইচির তো নিজের সিকিউরিটি টিম আছে, তাহলে কেন? তখন টাকুরো, যে সিকিউরিটি টিমের লিডার, বলল, ভাই তোকে আমার সাথে জয়েন করতে চাই। কিন্তু সাতোমি তো এখানে এসেছে শুধু এটার এক্সপ্লেনেশন নিতে। আরে ভাই, আমাকে কেন বডিগার্ড হিসেবে চুজ করা হলো? যাওয়ার সময় তাইচি বলল, আমি তোর আনসারের জন্য ওয়েট করব। বাইরে এসে টাকুরো বলল, ভাই এই বডিগার্ডের রোলটা রিজেক্ট করে দে, এটা তো আমারই হওয়ার কথা। সাতোমি তাড়াতাড়ি তার দিকে গান তাকিয়ে দিল, তাই টাকুরো গরম গরম হয়ে চলে গেল। গান শটের আওয়াজ শুনে গার্ডরা তাড়াতাড়ি চলে এলো। সাতোমি গার্ডদের বলল, তাইচিকে বলে দিও আমি বডিগার্ডের জবটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। বাইরে এসে দেখে কয়েকটা লোক একটা ছোট মেয়ের উপর গুলি করছে। সাতোমি পৌঁছতেই ওরা চিনে ফেলল এ তো সিভিল সিকিউরিটির লোক, তাই ওরা দৌড় দিল পালিয়ে। সাতোমি মেয়েটার মুখটা পরিষ্কার করে দিল। জিজ্ঞেস করল, তুই কে রে, কি হয়েছে? মেয়েটা খুব ঘুম ঘুম লাগছে, বারবার ঘুমিয়ে পড়ছে। তবুও বলল, আমার নাম টিনা, পাশেই থাকি। সাতোমি বুঝল এ তো নাইট অল টাইপের মেয়ে। ওকে একটা নাম্বার দিয়ে বলল, দরকার পড়লে কল করিস। টিনা তাড়াতাড়ি কল করে চেক করল এই নাম্বার ঠিক তো, তারপর চলে গেল। কিন্তু পরে জানা গেল এটা একটা অ্যাসাসিন, তাইচিকে মারার জন্য অন্য জায়গা থেকে পাঠানো হয়েছে। রাতে টিনা পুরো প্রিপেয়ার হয়ে অ্যাসাসিনেট করতে যাচ্ছে। পথে পুলিশের লোকেরা দেখা পেল। ওদের মনে হলো এই ছোট মেয়েটা বোধহয় বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাই হেল্প করতে চাইল। টিনার কমান্ড এলো, এই ক্রাইম পুলিশদের সাথে ডিল কর। এদিকে সাতোমিও সেই ক্রাইম সিনে পৌঁছে গেছে। ইনভেস্টিগেট করতে করতে কয়েকটা জিনিস পেল। তারপর ঘরে ফিরল। গেটে দেখে একটা মেয়ে কোলাপস করে পড়ে আছে, নাম মেরি। ও তো একটা ওয়েপন কর্পোরেশনের চেয়ারম্যানের মেয়ে। মেরি উঠে বলল, ভাই খুব খিদে পেয়েছে, খাবার দাও না। হঠাৎ কিসারাও এসে হাজির। ও বলল, আরে ভাই আমি খাবার বানিয়ে দিচ্ছি। কিন্তু মেরি তো কোলাপস করে পড়ে গেল। সাতোমি এঞ্জুকে বলল, তুই দুজনের খেয়াল রাখ রে, কারণ দুই মেয়েই তো একে অপরের সাথে একদম মানে না, সারাক্ষণ ঝগড়া বচসা চলতেই থাকে। খাবার রেডি হয়ে গেল। দুই মেয়েই খেতে খেতে মজা করছে, কিন্তু ঝগড়াটা তো থামছে না। কিসারা বলল, আরে এটা তো খুবই আমি, কিন্তু এই মেরিটা কি যে বকবক করে, অনেক বেশি কথা বলে। মেরি বলল, আরে আমার তো ফ্যামিলি অনেক বড়, ব্যাকগ্রাউন্ডও দারুণ। ওয়েপন কর্পোরেশন তো ফ্রিতেই ব্ল্যাক বুলেট বুস্ট দেয় সাতোমির জন্য, যত খুশি ইউজ করতে পারে, কোনো পয়সা লাগবে না। শুধু আমার সাথে সিএম একাডেমিতে যেতে হবে, আর আমার ফ্যামিলির সান ইন ল হয়ে যেতে হবে, এটাই কন্ডিশন। তারপর বলল, আচ্ছা বলতো তুই কোন ফ্যামিলি চুজ করবি? এদিকে কিসারা, হ্যাঁ ওর ফ্যামিলিও অনেক বড়, অনেক ভালো,
কিন্তু ও তো একা একা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে আর দেখতেও খুব সুন্দর। তাই দুজনেই বলতে লাগলো আমাকে চুজ কর। দুজনেই ঝগড়া শুরু করে দিল, লড়াই করার জন্য তৈরি। সাতোমি আর অ্যাঞ্জু তাড়াতাড়ি টেবিল থেকে সরে গেল। এভাবে এই মাসের বিল তো বেড়েই যাবে ভাই। এরপর সাতোমি তাইচির কাছে গেল সব সিচুয়েশন নিয়ে কথা বলতে। তাইচি বলল, আসাকা তো একটা ডিকটেটর, তাই ওর উপর ট্রাস্ট করতে গেলে একটু সাবধানে থাকিস। তারপর কথায় কথায় একটা লেজেন্ডারি ওয়েপনের কথা উঠল। আসাকা ওটাকে মুনে সেট আপ করতে চায়। এতে তো অনেক বড় ডেঞ্জার হতে পারে, অন্য কান্ট্রিগুলোকেও ধমকানো যাবে। কিন্তু এটা তো একদম সেলফিশ কাজ। তাই ওরা সবাই সেখান থেকে বেরিয়ে গেল, তাইচির কাছে গেল। তাইচি বলল, ভাই এমন সিচুয়েশন আমার জন্য খুব হার্ড, কারণ আমি তো আরো অনেক অরিজিনসদের সাথে মিলে একটা ফ্রেন্ডলি ওয়েতে কাজ করতে চাই। এমনকি আমাদের ব্ল্যাক মেটালও এখন অনেক বড় ডেঞ্জারে পড়ে গেছে। তবুও ও চায় যে সাতোমি তার সাথে কাজ করুক, কারণ সাতোমির মতো লোক খুব কমই আছে যার ওপরও পুরোপুরি ভরসা করতে পারে, খোলাখুলি বিশ্বাস করতে পারে। এদিকে অ্যাঞ্জু জেগে উঠেছে। এখন ওর মনে অনেক কিছু আলাবা লাগছে। ও বলল, ভাই একটু বাইরে দেখতে চাই। হঠাৎ সাতোমি সবাইকে নিচে ঝুঁকিয়ে দিল। দেখে তো একটা বুলেট ঠিক পাশ দিয়ে চলে গেল। তাড়াতাড়ি অ্যাঞ্জুকে সেফলি বাইরে নিয়ে এলো। আরেকটা অ্যাটাক হতেই অ্যাঞ্জু সেটা ডজ করে দিল। গার্ডরাও চলে এসে ওকে প্রোটেক্ট করতে লাগলো। সাতোমি চারপাশে দেখতে লাগলো কে অ্যাটাক করছে, কে না। টিনা। ও ভাবছে, আরে কোন লোকটা আমার পুরা প্ল্যানটা নষ্ট করে দিল। পরের দিন সাতোমি আবার টিনার কাছে গেল। ওর জন্য খাবারও নিয়ে গেছে। মনে মনে ভাবছে রাতে কে অ্যাটাক করেছিল। অ্যাসাসিনের কোনো ইনফরমেশনই পায়নি। সিক্রেটলি অনেক কিছু খোঁজার চেষ্টা করেছে। তারপর দেখল টিনা খাবারে কিছু ঢালছে। সাতোমি তাড়াতাড়ি ওর হাত থেকে খাবার নিয়ে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। টিনা নিজে তো পারে না, কিন্তু এখন সত্যি সত্যি সাতোমিকে খুব পছন্দ করে ফেলেছে, কারণ সাতোমি তো একমাত্র লোক যে ওকে এত আদর করে, এত ভালো করে ট্রিট করে। হঠাৎ ওর মাস্টারের থেকে কল আসলো, তাই ও তাড়াতাড়ি চলে গেল। মাস্টার বলল, নতুন টার্গেট পেয়েছিস, এখন কিসারাকে হান্ট কর, অ্যাসাসিনেট কর। এদিকে কিসারা আর মেরি দুজনেই আছে। এখন তো দুজন একে অপরের দুশ্মন হয়ে গেছে। কিন্তু মেরি সাতোমিকে ভিতরে টেনে নিয়ে বলল, যদি কিসারা এই গেটটা ডিস্ট্রয় করে তাহলে তোকে অনেক পয়সা দিতে হবে। তারপর সেই রাতের শ্যুট আউটের অ্যাঙ্গেল নিয়ে বলতে লাগলো, কোন অ্যাঙ্গেল থেকে শ্যুট হয়েছে, কে হতে পারে। এমনকি বলল, আসাকাকেও সেফ থাকতে হবে। যে লিডার এসেছে তার হাতও থাকতে পারে এতে। তারপর মেরি বলল, আচ্ছা এখন তুই আমার ফ্যামিলিতে জয়েন করবি, তোর বডিটাও আমাকে অফার করতে রাজি আছিস। ঠিক তখনই কিসারা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ল। এখন তো আরেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। কিসারা তো খুব জেদি, এখন কিভাবে এক্সপ্লেন করবে সাতোমি। পরে সাতোমি তার টিচারকে সব সিচুয়েশন বলল, দুই মেয়ের কথা। টিচার হেসে বলল, ভাই তুই তো সত্যি অনেক হ্যান্ডসাম, অনেক অ্যাট্রাকটিভ, কিন্তু ভিতর থেকে অনেক কমজোর। একটা মেয়েকে পিকি করতে পারছিস না যাকে সাথে রাখবি। তারপর বলল, আসলে তোকে অন্য কাজে ডেকেছি। আমার কাছে কিছু সোর্স আছে, কিছু ইনফরমেশন পেয়েছি, কারণ আমি তো হিউম্যান ইভলিউশন প্ল্যানের হেড হিসাবে কাজ করেছি। ওখানে আমি অনেক হায়ার লেভেলে ছিলাম। হিউম্যান ইভলিউশন প্ল্যানটা তো সত্যি অনেক ভালো ছিল। এতে নর্মাল হিউম্যানরা অনেক স্ট্রং হয়ে ফাইট করতে পারত, কিন্তু কার্স চাইল্ডরা তো তার চেয়েও অনেক বেশি স্ট্রং, অনেক বেশি পাওয়ারফুল হয়ে ফাইট করতে পারে। তাই দুজনকে একসাথে কাজ করার জন্য দেয়া হয়েছে। দুজনে মিলে তো অনেক স্ট্রংলি কাজ করতে পারে। সাতোমি তাই কিসারার কাছে যেতে বলল, কিন্তু এনজুকে ওখানেই রেখে দিতে বলল। এদিকে টিনা তার মিশন নিয়ে কথা বলছে, কিভাবে কিসারাকে হান্ট করবে, অ্যাসাসিনেট করবে। কিন্তু ওর আন্ডারে তো সিভিল সিকিউরিটির অনেক লোক কাজ করে। হঠাৎ ফোনে এনজু নামটা শুনেই টিনা শক খেয়ে গেল। ফোনটা হাত থেকে পড়ে গেল, তাই মাস্টার ফোন কেটে দিল। টিনা তাড়াতাড়ি সোজা কিসারার অফিসে ঢুকে শুট করতে লাগলো, কিন্তু কিসারা একটা সোর্ড দিয়ে ওর গানটা কেটে দিল। তারপর ফাইট শুরু হয়ে গেল। টিনা আবার কিসারাকে ধরে ফেলল। কিসারা চিৎকার করে বলতে লাগলো, সাতোমি, সাতোমি। টিনা সাতোমি নাম শুনে একটু ঝিমিয়ে গেল। ঠিক তখন সাতোমি চলে এলো, কিসারাকে প্রোটেক্ট করে দিল। টিনা তো শক খেয়ে গেল, আরে ভাই সাতোমি এখানে কি করছে। তবুও টিনা সাতোমির ওপরেই শুট করতে লাগলো। কিসারা সুযোগ পেয়ে সোর্ড দিয়ে অ্যাটাক করল, কিন্তু টিনা পালাতে পারল। এরপর ইশারা হাসপাতালে গেল। ওর কিডনিতে অনেক সমস্যা, ডায়াগনোসিস হয়েছে। অপারেশন করাতে চায়, কিন্তু সাপ্লাই পাচ্ছে না, তাই সব পোস্টপোন হয়ে গেল। ও একটু ভাবল, মেরির কাছ থেকে একটু শিখতে হবে। তাই সাতোমিকে বলল, ভাই আমার হাতটা ধরে থাকার পারমিশন দিচ্ছি। কিন্তু পিছন থেকে ইয়াজি এসে ওর হাতটা ধরে ফেলল। দুজনে একসাথে যাচ্ছে। ইয়াজি বলল, ভাই যে অ্যাটাকটা তাইচির ওপর হয়েছে সেটা হয়তো আমার ওপরও হয়েছে, দুটোই লিঙ্কড হতে পারে। তাই টিনাকে এসকেপ করতে দেওয়ার রেসপন্সিবিলিটি আমাদের নিতে হবে, আরও ইনফরমেশন বের করতে হবে। সাতোমি এনজুকে জিজ্ঞেস করল, টিচার তোকে কি বলল? এনজু বলল, আরে ভাই কিছুই বুঝলাম না, অনেক ফিজিক্স আর সায়েন্সের কথা ছিল। তবু এখন তাইচিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, দুজনের সাথে যাচ্ছে। এর পিছনে হাসাকার হাতও থাকতে পারে, কিন্তু এই ব্যাপারটা এমনভাবে প্রিটেন্ড করা হচ্ছে যে সে কিছুই জানে না। নেট যেই মাত্র ওখান থেকে যাচ্ছিল হঠাৎ একটা গানশট আসে, কিন্তু সাতোমি তাৎক্ষণিক ওকে প্রোটেক্ট করে ফেলে আর নিজেই ইনজুর্ড হয়ে যায়। তবে ড্রাইভার তখনও গাড়ি চালাচ্ছিল। তখন অনেকগুলো অ্যাটাক হচ্ছিল একসাথে। সাতোমি তাই
ড্রাইভারকে বলে একটা পার্কিং এর দিকে নিয়ে যা, ওখানে গিয়ে সে তানজিকে প্রোটেক্ট করবে। তারপর এনজুকে বলে তুই গিয়ে ফাইট কর, আমি এখানে তোচুর জন্য থাকবো। কিন্তু এনজু চলে যাওয়ার পর তৈচি তানজিকে বলে যে টিনার ব্যাপারে সে ইনফরমেশন বের করেছে। জানা গেছে টিনা একটা হিউম্যান ইভলিউশন, তবে খুব হাই লেভেলের আপগ্রেডেড ভার্সন। এনজু হয়তো তার উপর তেমন টিকতে পারবে না। তৈচি তাড়াতাড়ি কল করে দেখে টিনা কলটা ধরেছে, আর কিছুক্ষণের মধ্যেই এনজু পুরা ঢের হয়ে যায়। হাসপাতালে যখন আসে ডাক্তার বলে কমপক্ষে 2 দিন তো কোমায় থাকবেই, আর থার্ড লোকেশনে যাওয়াও আছে, তাই এখন একটু প্রিপারেশন করতে হবে। এখানে জানা যায় এনজুকে চারপাশ থেকে শুট করা হয়েছিল, তবু সে 3টা মেশিনগান ধ্বংস করে দিয়েছে, কিন্তু শেষে কোমায় চলে গেছে, মানে বেশ হার্ট হয়ে গেছে। এখন কিসারা আর এনজু দুজনেই ইনজুর্ড, তাই সাতোমি আর এই মিশন কন্টিনিউ করতে চায় না, ছেড়ে দিতে চায়, কারণ এটা অনেক বেশি ডেঞ্জারাস, আর এভাবে ওদের লাইফও ঝুঁকিতে ফেলতে পারে না। কিন্তু ঠিক তখনই টাকাডো এসে হাজির। সে তাৎক্ষণিক বলে একটা ফেক প্ল্যান বানা, আমি সেটার উপর এক্সিকিউট করব। টিনার সাথে ডিল আমি নিজেই করব। আর সে তার টিচারের কাছেও যায় আরও হেল্প নিতে, কারণ টিচারের সায়েন্সের নলেজ তো অনেক হাই লেভেলের, তাই বস টাইপ লোকদের হেল্পও নিতে চায়। তাই পুরা তার হেল্প করতে রাজি হয়ে যায়, কারণ ওকেও তো নিজেকে আপগ্রেড করতে হবে একটা নতুন হায়ার লেভেলে, মানে এ র্যাঙ্কে পৌঁছাতে হবে, যাতে পরে আরও ভালো করে ইনভেস্টিগেশন করতে পারে, বিশেষ করে ইমোশনের ব্যাপারগুলো নিয়ে। কিন্তু ঠিক তখনই সে মিউরির কাছে চলে আসে ওর ফ্যাসিলিটিতে নিজেকে ট্রেন করার জন্য। মিউরির তো একটা চোখ মেকানিজম দিয়ে বানানো, তাই ওর সিচুয়েশনটা অনেক আলাদা, সবকিছু খুব ভালো করে অ্যানালাইজ করতে পারে। তবে ওর স্পিড তো টিনার থেকে প্রায় 6 গুণ কম, মানে খুব বেশি না। এরপর ওরা পরের জায়গায় পৌঁছে যায়। টিনার কাছে খবর চলে আসে ওই জায়গাটার ব্যাপারে, যেখানে ওকে স্যাসিনেট করতে যেতে হবে। ও ভাবছে বস সোতোমি যেন এখানে না আসে, কিন্তু কই, যা ভাবা যায় তা তো হয়ই না, কারণ ওখানে একা একাই সোতোমি এসে হাজির, আর এসেছে টিনাকে শেষ করতে। ওর উপর অ্যাটাক শুরু হতেই সে আরেকটা বিল্ডিং এ ঢুকে পড়ে, সেখানে একটা রোবটের সাথে দেখা, তৎক্ষণাৎ ড্রোনটাকে শেষ করে দেয়। ঠিক তখনই তার কাছে কল আসে, জানা যায় আরও ড্রোন আছে চারপাশে। হঠাৎ 2টা ড্রোন ওকে ডিসকভার করে ফেলে আর অ্যাটাক শুরু করে, কিন্তু সোতোমি তাড়াতাড়ি ওদের ডজ করে অন্যদিকে চলে যায়। তখনই মিউরি ওকে ইনফরমেশন দেয় আশপাশের বিল্ডিংগুলোতে মোট 5টা এমন গান আছে, মানে ড্রোন মেশিন, তবে মাঝের বিল্ডিংটায় হয়তো টিনা থাকতে পারে। সাথে সাথে সে উপরের হায়ার ফ্লোরে উঠতে থাকে, যেখানে যেখানে ড্রোন পায় ধ্বংস করে দিচ্ছে। এই ড্রোনগুলো সত্যি অনেক ডেঞ্জারাস ভাই, একদম একা একটা হিউম্যানের মতো ফাইট করে। ঠিক তেমনই প্রত্যেকটা ফ্লোরে উঠতে উঠতে বুঝতে পারে যে টিনা উপরেই আছে, তাই লাফ দিয়ে উপরে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে শুধু তার স্নাইপারটা পড়ে আছে। টিনা তো কোথায় যেন চলে গেছে। ঠিক তখনই মিউরি খবর দেয় টিনা তো তোমার খুব কাছেই আছে। সাথে সাথে উপরের ফ্লোর থেকে নিচে নেমে এসে অ্যাটাক করে ফেলে। ধোনির সাথে যে ফাইট চলছিল সেটা তো সত্যিই অনেক হাই লেভেলের হয়ে গেছে। ঠিক তখন সে একটা বম ডিটোনেট করতে যাচ্ছিল, কিন্তু ডিনা পিছন থেকে সোর্ড ছুড়ে ফেলে। সোর্ডটা ড্রোনটাকে ব্লাস্ট করে দেয়, আর সেই ধাক্কায় সে পিছনে গিয়ে হিট খায়। সে ভাবছে এখন তো এই বম আর ফাটবে না, সব শেষ হয়ে যাবে। হঠাৎ এনজুর গলা শুনতে পায়, আর ঠিক তখনই ব্লাস্ট হয়ে যায়। টিনা একদম ব্লাইন্ড হয়ে যায়। সেই সুযোগ দেখে সোতোমি তাড়াতাড়ি টিনাকে ঢের করে ফেলে। টিনা বলে আমাকে এখানেই শেষ করে দে, আমি তো শুধু মানুষ মারার জন্য, শেষ করার জন্যই ট্রেনিং নিয়েছি, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। কিন্তু সে ওকে নিয়ে যেতে চায়। তখন টিনা বলে যদি এভাবে আমাকে নিয়ে যাস তাহলে আমার রেসপন্সিবিলিটি তোকে নিতে হবে। কিন্তু হঠাৎ একটা গান শট আসে, আর সেই শটে টিনাকে শুট করে ফেলে। টিনা তৎক্ষণাৎ শেষ হয়ে যায়। পরে জানা যায় টাকু করেছে এটা। আর ঠিক তখন তেনচিও এসে হাজির। সে বলে আমি শুধু দেখতে চেয়েছিলাম এখানে সিচুয়েশন কিরকম চলছে, আর তোর আসল উদ্দেশ্যটা কি, তুই আসলে কি করতে চাস। সে তখন বলে আমি শুধু ওদের প্রোটেক্ট করতে চাই যাদের আমি কেয়ার করি, আর সবচেয়ে বেশি তেঞ্চির সেফটি সিকিউর করতে চাই। তেঞ্চি তাড়াতাড়ি ওকে প্রমোট করে দেয় 3000 র্যাঙ্কে। এখন তো সে টাকুরের থেকেও হাই র্যাঙ্কে চলে গেছে। ঠিক তখনই সে টাকুমির হাতে গান শট করে দেয়, আর বলে দ্বিতীয়বার আমার লোকদের ছোঁয়ার সাহস করিস না, না হলে পরের গুলি তোর মাথায় লাগবে। কয়েকদিন পর সুতুমি যাচ্ছিল কোথাও, আর জানতে পেরেছে যে আকাশা তো এখান থেকে চলে গেছে, কিন্তু তার আর টিনার মধ্যে কোনো সম্পর্ক প্রমাণ হয়নি, মানে কোনো কানেকশনই নেই, এটা তো প্রুভ হয়ে গেছে, তাই তার উপর কিছু বলাও যায় না। এখন যখন সে ফিরে আসে কিসারার কাছে, তখন দেখে এনজু পুরা রিকাভার হয়ে গেছে, আর টিনাও এখন তাদের সাথেই আছে। কিসারা তো টিনাকে হায়ার করে নিয়েছে, কারণ ওর তো কোনো জায়গা ছিল না যেখানে যাবে। এতে টিনাও খুব খুশি, কিন্তু সোতোমি বলে আমি তো তোর সব রেসপন্সিবিলিটি নেব না রে। পরে ওরা সবাই গ্রামের বাইরে চলে আসে, যেখানে সব অরফেন ছেলেমেয়েরা থাকে। সব ওপেন লোকদের এখন সোতোমি টিচার হয়ে শেখাচ্ছে, কিন্তু সব বাচ্চারা একই প্রশ্ন করে এনজু আর তুমি কি ম্যারেজ করতে যাচ্ছ। সে বলে আরে না, ওকে তো আমি শুধু হাউসকিপার হিসেবে রেখেছি, এটাই মেনে নিচ্ছি। একই প্রশ্ন সারাকেও করা হয়, তুমি কি সোতোমির সাথে ম্যারেজের প্ল্যান করেছো নাকি করে ফেলেছো। সে বলে না না, এমন কিছু না, আমরা শুধু লাভার্স। ঠিক তখনই তাচি এসে হাজির সোতোমির সাথে কথা বলতে। সে বলতে শুরু করে একটা ব্লকের সিচুয়েশন নিয়ে, একটা ব্ল্যাক মেটাল ব্লক যেটা সিটির বাইরে রাখা। অনেক মনস্টার এসে সেটার উপর অ্যাটাক করছে যাতে ভেঙে ফেলতে পারে, কিন্তু যদি ভেঙে ফেলে তাহলে ভিতরে ঢুকে পুরা সিটিকে ধ্বংস করে দেবে। আমাদের লোকেরা কাজ করছে 90 দিনের মধ্যে ওটাকে রিপ্লেস করে দেবে, কিন্তু যদি ব্লকটা এভাবে চলতে থাকে তাহলে মাত্র 3 দিনেই ভেলে যাবে। তাই তারা চায় সোতোমি তার লোকদের নিয়ে গিয়ে
গিয়ে মনস্টারদের সাথে লড়াই করুক। সাতোমি যখন আবার ফিরে আসে তখন দেখে এখানে 2টা মেয়ে ওর জন্য অপেক্ষা করতেছে, আর টিনা এখানে কিছু খাবার বানাইছে যেটা আসলে পিৎজা। সে বলে যে সে আসলে এই একটাই জিনিস বানাতে পারে। এরপর যখন এনজু ঘুমায় পড়ে তখন সে টিনার সাথে বসে কথন গেছিল। টিনা তখন বলে সে ওর সাথে মিশনে যেতে চায়, মানে একসাথে ফাইট করতে চায়, আর এমনিতেও তো ওকে আরও মানুষ রিক্রুট করতে হবে, তাই সে চায় ওর সাথে থেকেই ফাইট করতে। এভাবে কিছুক্ষণ কথা বলতে বলতে রাত কেটে যায় আর সকাল হয়ে যায়। সকালে কিসারা আসে টিনাকে নিতে, কিন্তু রুমে গিয়ে দেখে টিনা নাই। হঠাৎ করে ব্ল্যাঙ্কেটটা নড়ে ওঠে আর সেখান থেকে টিনা বের হয়। তখনই কিসারা একটু রেগে যায় ওর উপর। এরপর দেখা যায় সাতোমি ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে বের হয়ে পুলিশে কল দিতে থাকে আর পুরো ঘটনাটা জানায়। তারপর তারা বাইরে বের হয়, ঘুরতে যায় আর শপিং করতেও যায়, কিন্তু দোকানটা অনেক এক্সপেন্সিভ হওয়ায় তাদের কাছে যথেষ্ট টাকা থাকে না, তাই শেষমেশ তারা সেখান থেকে দৌড় দিয়ে বের হয়ে যায়। এরপর তারা আরও কিছু জায়গায় গিয়ে ঘোরে, টয়েজ নিয়ে খেলে, গেম খেলে, মোটামুটি মজা করে টাইম কাটায়। তারপর বের হয়ে দেখে একটা অন্ধ মেয়েকে, যে এক জায়গায় দাঁড়িয়ে টাকা চাইতেছে। তখন তারা জিজ্ঞেস করে, তুমি কি সত্যি অন্ধ? মেয়েটা বলে, না, আসলে আমার মা আমার চোখ পছন্দ করত না, তাই আমি এগুলো বেঁধে রাখি। তখন সে কিছু টাকা দেয় আর বলে, ঠিক আছে, তুমি বাসায় চলে যাও। এরপর দেখা যায় সেই মেয়েটা সামনে তাকিয়ে দেখে অনেক মানুষ একসাথে প্রোটেস্ট করতেছে, আর অন্যদিকে দেখা যায় সাতোমি টিনাকে নিয়ে 2 ভাই বোনের কাছে আসে। মানুষজনও বুঝে যায় যে সে আসলে একটা টিম বানানোর জন্য লোকজন রিক্রুট করতেছে, যাতে ব্লকটা প্রোটেক্ট করা যায়। কিন্তু সে বলে এইভাবে কাজ করতে হলে আগে টাকা দিতে হবে। এখন সে এমন কাজ করতে পারবে না, কারণ তার র্যাঙ্কও এখনো বাড়ে নাই, আর সে নিজের থেকে দুর্বল লোকদের জন্যও কাজ করবে না। তাই শেষমেশ তারা ফাইটের জন্য রেডি হয়ে যায়। যখন দুজন ফাইট করতেছে তখন দেখা যায় সত্যি সত্যি ওরা অনেক স্ট্রং, কিন্তু হঠাৎ করে সাতোমি বুঝতে পারে পুরো এরিয়া জুড়ে অনেক পাতলা ওয়্যার ছাড়ানো আছে, মানে পুরো জায়গাটা ট্র্যাপে ভরা। অন্যদিকে টিনা সব অ্যাটাক খুব সহজে ডজ করতে থাকে, ওর আগেই জানা থাকে কোন ওয়্যার কোথায় আছে। এরপর যখন একজন সামনে এসে ওর ওপর অ্যাটাক করে তখন টিনা সাথে সাথে তাকে কন্ট্রোল করে ফেলে, ওই ওয়্যার দিয়ে তাকে বেঁধে ফেলে আর বলে, সত্যি বলতে তুমি আমার মতো হাই লেভেলের কারো সাথে ফাইট করার মতো ক্যাপেবল, তুমি আসলেই স্ট্রং। এরপর তারা ওখান থেকে চলে যায়। তারপর দেখা যায় সাতোমি টিনাকে তার টিচারের সাথে দেখা করাতে নিয়ে যায়। এর আগে টিনা কখনোই তাকে দেখেনি। যখন তারা ল্যাবের ভিতরে ঢোকে তখন টিচার টিনাকে দেখে একদম অবাক হয়ে যায়। তারপর হঠাৎ করেই তার দিকে ঝাঁপিয়ে পড়ে, কারণ সে অনেকদিন ধরে কিছু খায়নি, বেচারি একদম ক্ষুধায় কষ্ট পাচ্ছিল। পরে টিচার সাতোমিকে বলে, তুই কিন্তু এই মেয়েটাকে কিডন্যাপ করার জন্য কয়েক বছরের জন্য জেলে যেতে পারিস। কিন্তু পরে বোঝা যায় টিনা আসলে তার উপর অনেক ভরসা করছিল, মানে সে সত্যি খারাপ কেউ না। এরপর টিচার বলে, সুমা এখানে তোমার সাথে দেখা করতে এসেছিল। তখন টিনা জিজ্ঞেস করে, এই সুমা আবার কে? তখন সাতোমি বলে, সে আমার এক সিনিয়র, যার সাথে আমি ট্রেনিং করতাম, কিন্তু একদিন হঠাৎ করেই সব ছেড়ে চলে যায়। এত স্ট্রং ছিল যে আমি নিজেও তার সাথে ঠিকমতো ফাইট করতে পারতাম না। এই কথা শুনে টিনা বলে, তাহলে সে তো অনেক ডেঞ্জারাস হতে পারে। যদি আমাকে টার্গেট করে তাহলে হয়তো আমাকে কিসারা কোম্পানিটাও ছেড়ে দিতে হবে। এটা শুনে টিচার তাকে বোকা বলে আর বলে, এত চিন্তা করার কিছু নাই। সে বলে, সাতোমি খুব ভালো মানুষ, তার উপর ভরসা করা যায়, তাই তাকে শান্ত থাকতে বলে। সাতোমিও একই কথা বলে। এইভাবে কিছুক্ষণ পর টিনা ঘুমিয়ে পড়ে। টিচার বলে, এনজু আর টিনা দুজনেই আসলে অনেক ছোট, মানে এরা ওই ধরনের কার চাইল্ড যাদের বয়স খুব কম থাকে, আর সামনে গিয়ে এদের খুব কম বয়সেই মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই টিচার বলে, তুমি যদি সত্যি এদের রাইটসের জন্য লড়তে চাও তাহলে হয়তো তোমার পলিটিক্সে যাওয়া উচিত। কিন্তু সে বলে না, এই কাজ করার জন্য আরও অনেক রাস্তা আছে। আর সে এটাও বলে, একটা রাস্তা হচ্ছে সব মনস্টারকেই শেষ করে দেওয়া। এটা শুনে টিচার বলে, সত্যি তুমি একদম পিওর সোল, তোমার চিন্তাভাবনা একদম আলাদা, তুমি অন্যদের মতো না। এরপর টিচার একটা গিট ফাইল ওপেন করে, যেটা পুরোপুরি লক করা ছিল। তখন সে জিজ্ঞেস করে, এটা আবার কি? এখানে কি আছে? ঠিক তখনই তার কাছে একটা কল আসে, কারণ ব্ল্যাক ব্লক নিয়ে যে ঘটনা ঘটতেছিল সেটা মিডিয়ায় ছড়িয়ে পড়ে গেছে। সবাই এখন জেনে গেছে যে এই ব্ল্যাক ব্লক নিজের কালার চেঞ্জ করছে। এই কারণে তাচি দ্রুত একটা প্রেস মিটিং ডাকে আর সবার সামনে বিষয়টা এক্সপ্লেইন করতে থাকে। কিন্তু লোকজন প্রশ্ন করতে থাকে, যদি আগেই জানতেন যে এই বক্স কালার চেঞ্জ করছে তাহলে আগে জানালেন না কেন? সবাই বলে, এতে তো এর ডিউরেবিলিটি কমে যাবে। কিন্তু আসলে প্রশ্নটা উল্টা হওয়া উচিত। বললেও এরা কি করত? ভয় পাওয়া ছাড়া কি আর কিছু করত? এরা কি গিয়ে মনস্টারের সাথে ফাইট করত? এদিকে ব্লাডি ব্রাদারও বিষয়টা নিয়ে কথা বলে। সে বুঝায় তাচি যে প্রেসিডেন্ট, তার জন্য সামনে অনেক ক্রিটিসিজম আসতে যাচ্ছে। এমনকি শহরের বড় বড় ধনী লোকজনও এই এরিয়া ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছে। এইভাবে সবাই নিজেদের মতো করে প্ল্যান করতে থাকে। কিন্তু এনজি বলে, আমাদের আরও লোক রিক্রুট করা উচিত, তাহলে আমাদের টিমটা আরও স্ট্রং হবে আর আমরা ঠিকমতো মিশনে যেতে পারব। তারপর তারা বের হয় এমন একটা জায়গায় যেখানে অনেক অ্যাডভেঞ্চারার আর হান্টার থাকে, যারা মনস্টার হান্ট করে।
ওরাও সেখানে কিছু লোককে টিমে নেওয়ার জন্য খুঁজতেছিল। ওখানে গিয়ে তারা অনেক মানুষ দেখে যারা হেভি আর্মর পরে আছে। এটা দেখে সাতোমি বলে, যারা এত ভারী আর্মর পরে তারা আসলে মরতে অনেক ভয় পায়, এদেরকে টিমে নেওয়ার কোনো লাভ নাই। এরপর তারা একটা গ্রুপ দেখে যারা খুব কম আর্মর পরেছে, কিন্তু তাদের দেখতে একটু অদ্ভুত লাগে, তাই সাতোমি তাদের সাথে কথা বলে না। হঠাৎ করে তারা কাছেই কিছু শব্দ শুনতে পায়। গিয়ে দেখে একজন লোককে মেরে ফেলা হয়েছে, সে আবার আর্মর পরা ছিল। তারপর একটু দূরে দেখে কিছু মানুষ জটলা করে দাঁড়িয়ে আছে। ওখানে দুইজন মিলে এক সাদা কাপড় পরা লোককে প্রভোগ করতেছিল। হঠাৎ করেই সেই লোকটা অ্যাকশন নেয়। আগে তার সাথে থাকা সাবঅর্ডিনেটকে মেরে ফেলে, তারপর আরেকজনের গান কেটে তাকে শেষ করে দেয়। এই লোকটা আর কেউ না, সে হলো সাতোমির সিনিয়র সোম। সাতোমি অবাক হয়ে বলে, সিনিয়র, আপনি এখানে কি করছেন? সোম বলে, আমি তোমাদের টিমে জয়েন করতে চাই। ব্ল্যাক ব্লক নিয়ে যা হচ্ছে সব শুনেছি, তাই ভাবলাম তোমাদের সাথে থাকি। এরপর সে নিজের পার্টনারের কথাও বলে, সে একটা ক্যাট গার্ল যে তার সাথে থাকে। এটা শুনে ব্লাডি ব্রাদার বলে, তাহলে এখন আমাদের টিম তো রেডি, তাই না? কিন্তু সাতোমি বলে, না, আমি কমপক্ষে 10 জন মেম্বার চাই, এখন তো আমরা মাত্র 6 জন। এই সময় হঠাৎ কিসারা এসে হাজির হয়। সে আসলে সাতোমির সাথে কথা বলতে আসে আর টিনার ব্যাপারে জানায়। টিনার র্যাঙ্ক নাকি বাতিল করে দেওয়া হয়েছে। এরপর হঠাৎ তার চোখ পড়ে সোমের উপর। সে বলে, সোম, তুমি আবার ফিরে এসেছ? কিন্তু তখনই তুতিপ তাকে টেনে অন্যদিকে নিয়ে যায় আর বলে, তোমার কিডনিতে ইনজুরি আছে। তাই সে বলে, তুমি এখন আমাদের সাথে ফাইট করতে যেতে পারবে না। এই সময় টিনাও সেখানে চলে আসে আর সেও তার পক্ষ নিয়ে কথা বলতে থাকে। কিন্তু এখানে চেয়ারম্যান হিসেবে কিসারা তাকে সরাসরি অর্ডার দিয়ে দেয়। ঠিক তখনই একজন এসে জানায় কমান্ডার একটা মিটিং দেখেছে, সবাইকে সেখানে রিক্রুট করার জন্য ডাকছে। এরপর দেখা যায় কমান্ডার সবাইকে নিয়ে একটা স্পিচ দিচ্ছে। তার মেইন উদ্দেশ্য একটাই, সবাইকে বলা যে তারা ওই জায়গার কাছে যাবে আর সেখানে একটা নতুন টাওয়ার বানাবে। এতে করে তারা সহজে রিএনফোর্সমেন্ট দিতে পারবে আর মনস্টারগুলোকে শেষ করতে পারবে। কিন্তু এই প্ল্যানে সাতোমির আলাদা আইডিয়া থাকে। সে হাত তুলে বলে, যদি আমরা সেখানে টাওয়ার বানাতে যাই তাহলে আমাদের ক্যাম্পটাও একটু কাছে নিয়ে যাই না কেন? আর যেহেতু সামনে রেড ফোর্স আসতেছে, তাহলে আমরা তখন সরাসরি হেল্প করতে পারবো। কিন্তু কমান্ডার এই আইডিয়াটা সাথে সাথে রিজেক্ট করে দেয়। এরপর দেখা যায় সে আবার ফিরে এসে চুপচাপ বসে থাকে, একদম মন খারাপ করে। তখন কিসারা তার কাছে আসে। সে আসলে ভয় পাচ্ছিল এই ব্যাটেলে কিসারার জন্য কিছু না হয়ে যায়, কিন্তু কিসারা তো উল্টা এই ফাইটে অংশ নিতে চায়। সে বলে, আমি বসে বসে দেখতে চাই না যখন সবাই ফাইট করছে আর চারদিকে ধ্বংস হচ্ছে। এটা শুনে সে হঠাৎ কিসারাকে শক্ত করে ধরে ফেলে আর নিজের ফিলিংস বলার মতো অবস্থায় চলে যায়। ঠিক তখনই কিছু লোক এসে তাদের থামিয়ে দেয়। দেখা যায় টিনা আর বাকি সবাই এসে গেছে। তারা মজা করে বলে, এই পরিস্থিতিতেও তোমরা রোম্যান্টিক হতে পারো কিভাবে? এরপর সবাই একে অপরকে চিয়ার আপ করে আর পরের ফাইটের জন্য প্রস্তুত হয়। এনজু এসে সবাইকে হাক করে বলে, এখন তো আমাদের টিম প্রায় কমপ্লিট, আমরা এখন প্রায় 8 জন হয়ে গেছি। এরপর দেখা যায় কিসারা আর সাতোমি একসাথে ওপেন চিলড্রেনদের কাছে এসেছে আর তাদের ট্রেনিং দিচ্ছে। তারপর সে সবাইকে একটা করে কাগজ দেয় আর বলে, তোমরা সবাই লিখো ভবিষ্যতে তোমরা কি হতে চাও, কি করতে চাও। ওখানে একজন বয়স্ক লোক থাকে, সে তাকে ধন্যবাদ দেয়। বলে, এত টেনশন ভরা পরিস্থিতির মাঝেও তুমি সময় বের করে বাচ্চাদের পড়াতে আসছো, এটা সত্যি অনেক বড় ব্যাপার। সে আরও বলে, এতে করে বাচ্চারা একটু হলেও মনটা অন্যদিকে নিতে পারবে আর এই টেনশনটা কিছুটা হলেও কমবে। এরপর এনজু আসে আর বলে সে তার ইচ্ছাটা লিখে ফেলেছে, সে নাকি ভবিষ্যতে সাতোমির বউ হতে চায়। টিনাও তার ইচ্ছা লিখে ফেলেছে আর মজার ব্যাপার হলো তারটাও একই। কিন্তু বাকি অনেকেই তাদের ইচ্ছা লিখতে পারে না, কারণ তারা নিজেরাই জানে না সামনে গিয়ে কি করবে। এরপর কিসারা বলে, আমাদের কাছে কত টাকা আছে, যদি এই বাচ্চাদের কোথাও ঘুরতে নিয়ে যাওয়া যায় তাহলে ভালো হয়। তারপর সবাই মিলে বাচ্চাদের ট্রেনে করে একটা ট্যুরে নিয়ে যায়। তারা গিয়ে পৌঁছায় অরিজিন ফ্লেম স্ট্যাচুর কাছে। এই স্ট্যাচুর পিছনে একটা পুরনো গল্প আছে। অনেক আগে যখন মনস্টাররা আক্রমণ করেছিল তখন অনেক ধ্বংস হয়েছিল। পরে যখন আবার মনস্টারের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় তখন অনেক মানুষ মারা যায়, তাই তাদের স্মৃতিতে এই স্ট্যাচু বানানো হয়েছে। এমনকি প্রতি বছর যারা শহীদ হয়েছে তাদের জন্য একটা করে অনুষ্ঠানও করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে সে বাচ্চাদের বলে, তোমরা আমাদের উপর ভরসা রাখো, আমরা তোমাদের প্রোটেক্ট করব, আমাদের গভর্নমেন্টও তোমাদের রক্ষা করবে, আর আমি আর কিসারা, আমাদের কোম্পানি, আমরাও তোমাদের পাশে থাকব। এটা শুনে বাচ্চারা ধীরে ধীরে তাদের উপর বিশ্বাস করতে শুরু করে। তারা বলে, আমরা তোমাদের উপর ভরসা করি। এরপর মজার একটা জিনিস হয়, সব বাচ্চাই বলে তারা ভবিষ্যতে সাতোমির বউ হতে চায়। এটা শুনে এনজু আর টিনা সাথে সাথে তাকে ডিফেন্ড করতে শুরু করে, কিন্তু বাকি বাচ্চারা সবাই একই কথা বলে। শেষে তারা সবাই গিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর রাত হয়ে যায় আর সবাই ঘুমে পড়ে। সেই রাতেই কিসারা তার কাছে আসে আর সাতোমিকে বাইরে একটু ঘুরতে নিয়ে যায়। সে তাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে সব ব্ল্যাক মেটাল ব্লকগুলো ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে আর একদম দুর্বল হয়ে পড়ছে, কিন্তু আশেপাশে কোনো মনস্টার দেখা যায় না। তখন সে বলে, হয়তো এগুলোর এনার্জি শেষ হয়ে গেছে, তাই এখানে কোনো মনস্টার নেই। যখন পুরোপুরি ডিসচার্জ হয়ে যাবে তখন হয়তো মনস্টার আসবে এগুলো ধ্বংস করতে। সে আরও বলে, আরও 2 দিন সময় আছে, তারপর হয়তো এই ব্লকগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এরপর কিসারা একটা জায়গায় শুয়ে পড়ে আর সাতোমিকেও পাশে শুতে বলে। সেও গিয়ে শুয়ে পড়ে। তখন কিসারা বলে, আমি অনেক খুশি কারণ তুমি আমার সাথে আছো।
টিনা আর অ্যাঞ্জুও আছে, তারা আমার কাছে একদম ফ্যামিলির মতো। সে বলে, এই মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর। তখন সাতমি তার হাত ধরে বলে, চিন্তা করো না, আমি তোমাকে প্রোটেক্ট করব। এইভাবে তারা একে অপরের হাত ধরে থাকে। এইভাবে দিনটা প্রায় শেষ হয়ে যায়। পরের দিন দেখা যায় সে একটা মলে আসে। চারপাশে দেখে প্রায় 35% মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক মানুষই গভর্নমেন্টের বিরুদ্ধে রেগে আছে। ঠিক তখনই সে দেখে সেই অন্ধ মেয়েটাকে কিছু লোক বুলিং করছে। এটা দেখে সে তাড়াতাড়ি তার দিকে যায় সাহায্য করার জন্য। সে গিয়ে সবাইকে সরিয়ে দেয়, কারণ সে সিভিল সিকিউরিটির লোক। তাই সবাইকে বলে এখান থেকে চলে যেতে। এরপর মেয়েটা তার কাছে ক্ষমা চায়। সে আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আর এখানে কাজ করবে না, কিন্তু তাও আবার ফিরে এসেছে। তারপর মেয়েটা হঠাৎ তার মুখ ছুঁয়ে দেখে, যেন বুঝতে চায় সে কেমন দেখতে। এরপর বলে, আমি আর কখনো এখানে আসব না। এই বলে সে বাসায় চলে যায়। এরপর সে আবার ফিরে আসে। তখন দেখে কিছারা বাচ্চাদের সাথে আছে। আর সে মজা করে বলে, আজ তুমি ছিলে না, তাই কোনো বাচ্চাই আমাকে তেমন পাত্তা দেয় নাই। মানে, আমি যতই চেষ্টা করি ওদের সাথে টাইম স্পেন্ড করতে, পড়াতে, কিন্তু কেউ আমার কথা শোনে না। আসলে আমি শুধু তোমাকেই মিস করছিলাম। ঠিক তখনই ব্লাডি ব্রাদার আসে আর তাকে একটা ডকুমেন্ট দেয়। এগুলো আসলে কিসারাই আনতে বলেছিল, ব্ল্যাক ব্লকগুলো নিয়ে করা একটা রিসার্চ। কিসারা যখন এগুলো পড়ে তখন একটু রেগে যায়। তারপর ওই পেপারগুলো পুড়িয়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময়ই সাতমি দ্রুত সেই পেপারগুলো বাঁচিয়ে নেয় আর পড়তে শুরু করে, কারণ সেখানে তার ফ্যামিলির ব্যাপারেও কিছু লেখা ছিল। এই কারণেই কিসারা নিজের ফ্যামিলির কথা ভেবে একটু কষ্ট পায়। এরপর সাতমি ব্লাডি ব্রাদারের কাছে যায় আর বলে, আর মাত্র একদিন বাকি। আমি এই সময়টা বাচ্চাদের সাথে কাটাতে চাই, তাদের পড়াতে চাই। ব্লাডি ব্রাদার বলে, ঠিক আছে, তবে তাড়াতাড়ি করো। এরপর সাতমি কিসারা ট্যাঙ্কে যায়। সেখানে টিনা জেগে ওঠে, কিন্তু কিসারাকে জাগাতে পারে না। তবুও সব ঠিকই থাকে, আর সে এনজুকে নিয়ে বের হয়ে যায়। যখন তারা ওই জায়গায় পৌঁছে যেখানে বাচ্চারা থাকে, হঠাৎ করে সব দেখে সে শক হয়ে যায়। চারপাশে পুলিশ দাঁড়িয়ে আছে। সে গিয়ে দেখে এখানে একটা ব্লাস্ট হয়েছে। এরপর সে এক এক করে মৃতদেহগুলো দেখতে থাকে। কারা মারা গেছে সেটা বোঝার চেষ্টা করে। আর তখনই সে পুরো ভেঙে পড়ে, কারণ যাদের সে দেখে তারা সবাই সেই একই বাচ্চারা যাদের সে এতদিন ধরে যত্ন করত। সে একদম ভেঙে যায়। এনজু দৌড়ে তার কাছে আসে। সে তার ফ্রেন্ডদের সাথে দেখা করতে চায়, কিছু জিনিসও নিয়ে আসে, কিন্তু সাতমি পুলিশকে বলে ওকে দূরে রাখো। তবুও এনজু তার পাওয়ার ব্যবহার করে দ্রুত সেখানে চলে যায়। এদিকে সাতমি দাঁড়িয়ে কাঁদতে থাকে। এরপর দেখা যায় সে একটা ছাদের উপর দাঁড়িয়ে আছে আর বাচ্চাদের লেখা সেই স্বপ্নগুলো পড়ছে, কে ভবিষ্যতে কি হতে চেয়েছিল। ঠিক তখনই একটা বাতাস আসে আর সব কাগজ উড়িয়ে নিয়ে যায়। সাথে সাথে বাচ্চাদের সেই স্বপ্নগুলো হাওয়ায় হারিয়ে যায়। এই সময় তার কাছে কিসারার কল আসে। সে ইতিমধ্যে ব্লাস্টের ব্যাপার সহ সবকিছু জেনে গেছে। কিসারা বলে, তুমি একটু শান্ত থাকো। তখন সে ভাবতে থাকে, আমি কি সত্যিই জাস্টিসের জন্য ফাইট করছি? কিন্তু যদি জাস্টিসের জন্যই করি, তাহলে সেই জাস্টিসটা আসলে কোথায়? সে বুঝতে পারে যেই এই ব্লাস্ট করেছে তারা আসলে সেই লোকজন যারা কার চাইল্ডদের ঘৃণা করে, কারণ ব্লাস্টের জায়গা থেকে ব্ল্যাক মেটালের অনেক অংশ পাওয়া গেছে। কিন্তু সমস্যা হলো সে জানেই না সে আসলে কার বিরুদ্ধে ফাইট করছে, শুধু জানে সে জাস্টিসের জন্য লড়ছে। কিন্তু কোন জাস্টিস সেটাই সে বুঝতে পারছে না। ঠিক তখনই হঠাৎ আবার একটা ব্লাস্টের শব্দ শোনা যায়। তখন জানা যায় ব্ল্যাক মেটাল ব্লকটা হঠাৎ করেই ধসে গেছে, যেটা তারা ভাবছিল তার থেকেও একদিন আগে। এখন তারা কি করবে সেটা বুঝে উঠতে পারে না। অন্যদিকে এনজু পুরো ভেঙে পড়ে। এতগুলো সাথীকে একসাথে হারিয়ে সে একদম শকড হয়ে যায়। কিন্তু যখন সে ব্ল্যাক ব্লকের ব্যাপারটা শোনে তখন নিজেকে সামলে নেয় আর ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এরপর সবাই আবার একত্রিত হয়। চারদিকে তাকিয়ে দেখে অনেক জায়গায় ব্লাস্ট হচ্ছে, আগুন জ্বলছে, মানে আর্মি মনস্টারদের বিরুদ্ধে লড়াই করছে। তারা দেখে মিলিটারি সামনে থেকে মনস্টারদের সাথে লড়ছে। হঠাৎ করে সব ব্লাস্ট থেমে যায়। তখন এনজু বলে, আমরা কি জিতে গেছি? কিন্তু ঠিক তখনই একটা ট্যাঙ্ক উড়ে এসে পিছনে পড়ে আর দেখা যায় অনেকগুলো উড়ন্ত মনস্টার তাদের দিকেই আসছে। এটা তাদের জন্য অনেক বড় বিপদ হয়ে দাঁড়ায়, কিন্তু তারা পিছিয়েও যেতে পারে না, কারণ তাহলে পুরো সোলজারদের চেন ভেঙে যাবে। তাই তারা সামনে এগিয়ে যায়, জঙ্গলের মধ্যে ঢুকে মনস্টারদের সাথে ফাইট শুরু করে। সবাই একসাথে লড়াই করে, কিন্তু খুব ভালো কোঅর্ডিনেশন মেনে, যেন একজন আরেকজনকে প্রোটেক্ট করতে পারে। শেষে তারা সবাই এখনো সেফ থাকে। কিন্তু যখন তারা ফিরে এসে ব্যাটেলফিল্ডের দিকে তাকায় তখন দেখে সবকিছু প্রায় শেষ হয়ে গেছে। যেসব মনস্টার আছে তারা সবকিছু ধ্বংস করে ফেলেছে, আর যারা বেঁচে আছে তাদেরও এখন ধীরে ধীরে শেষ করা হচ্ছে। এখানে কারো বাঁচার কোনো চ্যান্সই নেই। সাতমি কমান্ডারের দিকে তাকায় আর কমান্ডার একা দাঁড়িয়ে থাকে। সে বলে, সবকিছু শেষ হয়ে গেছে, সব মানুষ শেষ হয়ে গেছে, সবকিছু শেষ। তারপর কমান্ডার একটা মনস্টারের কথা বলে, স্পিয়ার অফ লাইট, কত ভয়ানক এবং ধ্বংসাত্মক সেটা নিয়ে। ঠিক তখনই একটি মনস্টার আসে আর তাকে সরাসরি আক্রমণ করে। এরপর দেখা যায় কিছু লাইট বিম আসে। সাতমি যখন স্পিয়ার অফ
লাইট দেখে তখন ভেতরে মনে হয় সত্যিই কত ভয়ানক এটা, সব কিছু ধ্বংস করতে পারে। কিন্তু বাকি সব মনস্টার তখন ধীরে ধীরে ফিরে যেতে শুরু করে। আজকের এই লড়াইয়ের পর প্রায় অর্ধেক মানুষ মারা গেছে, অনেক মনস্টারও মারা গেছে, কিন্তু তারা আবার নতুন করে উৎপন্ন হবে। আজ রাতে যেটা হবে 500 সৈন্যের বিরুদ্ধে 2000 মনস্টারের লড়াই, সেটা সত্যিই অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর হবে। এরপর সাতোমি সেই জায়গা থেকে চলে যায় হোস্টেলে গিয়ে আহত মানুষগুলো কেমন আছে তা দেখার জন্য। ওখানে গিয়ে দেখা যায় কিসারা, টিচার এবং অ্যাঞ্জু সবাই আছে। কিসারা বলে অ্যাঞ্জু অনেক সাহায্য করেছে সবাইকে চেয়ারে বসাতে এবং অনেককে প্রোটেক্ট করতে। তারপর টিচার কাছে এসে বলে আমারও একটা শেল্টারের টিকিট ছিল, কিন্তু আমি সেটা ফারিয়ে ফেলেছি, কারণ হিউম্যানদের মধ্যে কেউ না কেউ একদিন একে অপরকে মারতে শুরু করবে। এই কারণেই সে ভাবছে নিজেরা এখানে না থাকাই বেশি নিরাপদ। কিন্তু এখানেই সে সবাইকে সাহায্য করতে পারে, প্রোটেক্ট করতে পারে, হিল করতে পারে। এখানে একজন ডাক্তারও আছে, তাই সে সবাইকে সাহায্য করতে পারবে। কিন্তু সে ভেবে বলছে যদি তুমি ফাইট করা বন্ধ করো তবে সত্যিই সব শেষ হয়ে যাবে, তাই তোমাকে ক্রমাগত লড়তে হবে, নিজেকে শক্ত রাখতেই হবে। অ্যাঞ্জু ক্ষমা চাচ্ছে, আর তার ফ্রেন্ডরা এভাবে শেষ হয়ে গেছে। এই কারণে সে সত্যিই খুব দুঃখ অনুভব করতে পারে। তবুও সে এখনও অনেকের সাহায্য করছে। হয়তো সেই দুঃখের জন্যেই সে সবাইকে প্রোটেক্ট করতে চেষ্টা করছে। সে বাচ্চাদের বলছে তোমরাও একটু রেস্ট নাও। এরপর 3 জন মানুষ আসে। সেখানে একটা পুরনো ম্যানশন আছে। সোম সেখানে শেল্টার বানিয়েছে, কারণ তাদের কাছে আর কোনো জায়গা নেই। ভেতরে ঢুকতেই দেখা যায় টিনা সবকিছু আগে থেকেই ক্লিন করে দিয়েছে। সবাই বসে খাবার খাচ্ছে। যারা এসেছে তাদের সময় কমই হয়েছে এখানে, তবুও সবকিছু অনেক পরিষ্কার। এটা সত্যিই ভালো। আর ব্ল্যাক মেটাল ব্লকও ধীরে ধীরে ধুলোয় মিলিয়ে যাচ্ছে, উপরের দিকে উঠছে। ধীরে ধীরে সব জায়গা অন্ধকার হয়ে যাচ্ছে। যেমন এগোচ্ছিল 1 সপ্তাহের মধ্যে খুব ঠান্ডা পড়তে শুরু করবে। সবাই বসে একসাথে খাচ্ছে, একদম পরিবারের মতো। সবাই খুব খুশি, কারণ তারা একসাথে খাবার খাচ্ছে। কিন্তু সবাই একই প্রশ্ন করছে, আসলে এই মনস্টারগুলো হঠাৎ করে পিছনে ফিরে গেল কেন? তারা ফিরল কেন? এটা তো তাদের জন্য অনেক ভালো সুযোগ ছিল, কারণ স্পিয়ার অফ লাইটের ব্যাপার তারা জানে না। তারা ভাবছে এটা ইনভেস্টিগেট করা উচিত। টিনা বলে এই টাইপের স্পিড অফ লাইট আমি একবার লেভেল 4 মনস্টারের সাথে দেখেছি, এটা ঠিক তার মতোই। ওই মনস্টার মার্কারি পয়জন ছড়াচ্ছিল, আর স্পিয়ার অফ লাইটও ঠিক সেইভাবে কাজ করে, মানুষকে শেষ করার জন্য পয়জনের মতো। ঠিক তখনই একজন আসে আর বলে সুপ্রিম কমান্ডার তোমার সাথে দেখা করতে চায়। সাতোমি যায়। সে সাথে সাথে সাতোমিকে জিজ্ঞেস করে তুমি কি আমার ছেলের ব্যাপারে জানো? সাতোমি বলে হ্যাঁ একদম জানি, কিন্তু সে মিথ্যে বলছে। সে বলে একটা সাহসী লোকের সাথে লড়াই করতে গিয়ে মারা গিয়েছিল। তবে সে সত্যিই ভাবছে সত্যি আমার সবচেয়ে বড় ভুল ছিল আমার ছেলেকে এমনভাবে সিভিল সিকিউরিটিতে ঢোকানো। এটা ছিল একেবারে বাজে সিদ্ধান্ত। এরপর সে সবাইকে জানাতে শুরু করে যে মনস্টারগুলো আছে সে কিছু ইনভেস্টিগেশন করেছে, আর ভিতরে গিয়ে অনেক কিছুই বুঝেছে। যে বড় মনস্টার আছে তারা ছোট ছোট মনস্টারদের পাঠায় চারপাশে। তারা পুরো এলাকা ধ্বংস করতে যায়, যাতে কেউ বাধা দিতে না পারে। কিন্তু যদি আমরা সেই বড় মনস্টারটাকে মারতে পারি তাহলে সব ছোট মনস্টারও পিছনে ফিরে যাবে, আর কোনো ঝুঁকি থাকবে না। আগেও সে তাদের আক্রমণ করার চেষ্টা করেছে, কিন্তু তার রিজেনারেশন স্কিল এত বেশি যে সে সঙ্গে সঙ্গে পুনরায় সুস্থ হয়ে যায়। আর স্পিয়ার অফ লাইটের মনস্টারটাও সেই বড় মনস্টারের মতো শক্তিশালী। এটি কিং আর কুইনের মতো, একবারে আমাদের দুজনকেই মোকাবেলা করতে হবে, তবেই আমরা এই ইনফ্লুট্রেডনকে থামাতে পারব। কিন্তু সাতোমি এমনভাবে আলাদা কাজ করতে চায় না। সে চায় নিজের গ্রুপের সঙ্গে লড়াই করতে। তবে তাকে বলা হয় তোমার গ্রুপ আলাদা করা হবে, আর সেই মনস্টারের সঙ্গে লড়াই করতে পাঠানো হবে। কিন্তু সে তার গ্রুপকে প্রোটেক্ট করতে চায়। ঠিক তখনই একটি মেয়ে তাকে আক্রমণ করে, কারণ সে কমান্ডারের অর্ডারের বিরুদ্ধে যাচ্ছিল। সাতোমি তখন বলে তোমাকে গিয়ে সেই কুইনকে আটকাতে হবে, তার সঙ্গে লড়তে হবে। তবে তোমার রিটার্নে সে তোমার সব মানুষকে জীবিত রেখে যাবে। এখন তার আর কোনো চয়েস থাকে না, তাই সে চুপি চুপি তার সব জিনিসপত্র একত্র করে সেখান থেকে চলে যায়। কিন্তু পথে পথে কিসারা তাকে ধরে এবং বলে তুমি কোথায় যাচ্ছ? সে বলে আমি চাই না তুমি আমার সঙ্গে আসো। সেই কারণে তুতি তাকে সেই জায়গা থেকে নিয়ে চলে যায়। পথে পথে সে অনেক মনস্টারের সঙ্গে মিট করে আর লড়াই শুরু করে। সে গুলি চালাচ্ছে, তবু সে ধীরে ধীরে এগিয়ে চলে। কিন্তু একসময় একটি নদীতে পড়ে যায়। মনস্টারদের কারণে যখন বের হয় তখন আশেপাশে আরও অনেক মনস্টার আসে। তারা তাকে ঘিরে ফেলে। সে ভেবে বসে শায়দ এটা আমার শেষ সময়। কিন্তু যখন চোখ খুলে দেখে সব মনস্টার মারা গেছে। এরপর আবার চোখ খুলে দেখলে সে একটি গুহার মধ্যে। তার সামনে কুড়া আছে আর সাথে আছে হিনা। সে বলে গান পয়েন্ট করো, তোমরা এখানে কি করছো আর কি করতে চাও? হিনা বলে আমি তোমার জন্য কিছু মেডিসিন এনেছি, তোমার জখমগুলো বেঁধে দিয়েছি, তাই চিন্তা করো না। সাতোমি এসে বলে আচ্ছা তুমি এখানে কি করছো? হিনা বলে অবশ্যই আমি এখানে মনস্টারদের শেষ করতে এসেছি। মনে করে সেই মনস্টার যা লেয়ার বিম শুট করছে, মার্কারি পয়জনের মতো। কিন্তু শেষ ফাইটে সে অংশ নেয়নি, কারণ সে শান্তির জন্য লড়াই করতে চায়, যেমন তোমরা সবাই লড়াই করছো। সে শুধু এনজয় করতে চায়। আর সত্যি বলতে সে তোমাদের শান্তিপূর্ণ লাইফ দেখে একটু হিংসা করছে,
তাই সে চাইছে তাকে জয়ের আনন্দ দেখানো হোক, তাকে শেখানো হোক জয়ের আনন্দ কেমন হয়। এরপর তাকে নিয়ে আনা হয় এমন জায়গায় যেখানে কুইন মনস্টার থাকে, যেটি স্পিড অফ লাইট শ্যুট করে। সে সঙ্গে সঙ্গে তার পিছু নেয়, কারণ সে মনস্টারের সঙ্গে ডিল করতে হবে। এরপর দেখা যায় আরেকটি মনস্টার আছে, কিন্তু সেখান থেকে সে যেতে পারছে না, না হিলতে পারে না ডুলতে পারে। তার আরও অনেক মনস্টারের সাহায্য লাগছে, আর এখানে থাকা খাবারও মনস্টারদের মাধ্যমে পাচ্ছে, কারণ সে এখান থেকে সরানো সম্ভব নয়। কিন্তু এই কাজটি ডিল করার জন্য সাতোমি প্রথমে ব্লাস্ট করার জন্য কিছু ম্যাটেরিয়াল এনেছিল, যাতে মনস্টারকে উড়িয়ে দেওয়া যায়। কিন্তু এখন তার ব্যাগ নদীতে ভেসে গেছে, তাই আকুরা সাতোমিকে সাথে নিয়ে ফাইট করতে চায়। সে তার শরীরের অংশ ব্যবহার করে, মানে ব্ল্যাক মেটাল বডি পার্ট ব্যবহার করে লড়াই করতে চায়। সাতোমিও ঠিক একইভাবে করে। তারা দুইজন দ্রুত এসে আক্রমণ শুরু করে। সেই মনস্টারকে তারা ভয় দেখায়, ব্লাস্ট দেয়, পুরো ফাটিয়ে দেয়। কিন্তু তখনও লেজার বিম শ্যুট করতে পারে আর চিৎকারও করে। চিৎকার শুনে আশেপাশের ছোট ছোট মনস্টাররা তার দিকে আসতে থাকে। সেটা দেখে ভেবে বসে কি কোনো ঝুঁকি আছে। হরুকা তখন মনস্টার দেখে দৌড়িয়ে পালিয়ে গেছে, কিন্তু সাতোমি ইনজুরি থাকা সত্ত্বেও পালাতে পারে না। হিনা তৎক্ষণাৎ এসে তাকে অন্যদিকে নিয়ে যায় এবং এক জায়গায় নিরাপদ রাখে। এই সময়ই দেখা যায় বড় মনস্টারটাও সেখানে আছে। দ্রুত পালিয়ে গিয়ে তানজিককে জানাতে চায়, আমি কুইনকে ডিল করে ফেলেছি, তাই বড় মনস্টারও আমি ডিল করেছি। এরপর অনেক ফোর্স আসে, অ্যারোপ্লেন থেকেও অনেক বোমা ফেলে। সব আক্রমণের পর বিবিএম মনস্টারের মাথা ফেটে যায়, কিন্তু আবার রিজেনারেট হতে থাকে। যেমন কমান্ডার বলেছিল, সে ইমমর্টাল। ফাইট চলতেই থাকে। এরপর সাতোমি তার ক্যাম্পে ফিরে আসে। সবাই তাকে দেখে খুশি হয়। এনজি এসে তাকে হাক করে, কিছুক্ষণ বাইটও করে, কারণ সে কোনো কিছু না বলে চলে গেছে। ঠিক তখন কিসারা এসে বলে গ্যাডু মারা গেছে। সে নিজের জীবন ত্যাগ করেছে মনস্টারের সঙ্গে লড়াই করার সময়, তাই এখন সাতোমিকে নতুন কমান্ডার করা হয়েছে। সাতোমি গ্যাডুর দেহ দেখে বলে, সত্যি বলতে আমি গ্যাডুকে হেট করিনি। ওখানে সবাই আছে যারা হরুকার সঙ্গে লড়াই করতে চাচ্ছে, কারণ সে এই ক্যাম্পে এসে অনেককে মারার চেষ্টা করেছে তাকে আটকানোর জন্য। কিন্তু হিনা যখন এনজুকে দেখে তখন সে তার সঙ্গে লড়াই করতে চায়, কিন্তু ব্লাডি ব্রাদারের বোন এসে তাকে থামিয়ে বলে এখন ফাইটের সময় না। সাতোমি বলে এখন আফসের ফাইটের সময় না, বরং মনস্টারের সঙ্গে কিভাবে লড়াই করা যায় সেটা চিন্তা করার সময় এসেছে। হরুকা বলে আমি নতুন কমান্ডারের লিডারশিপ দেখতে চাই, শুধু পাশে দাঁড়িয়ে। এরপর সে সোমুকে প্রশ্ন করে, সে যে গার্লটা ছিল সে কোথায় গেল? সোমু বলে সে ফ্রি রুমে আছে, কারণ সে ইনজোর্ড। কিসারা বলে সে কাউকে প্রোটেক্ট করতে গিয়ে ইনজোর্ড হয়েছে, তার সেন্সেস অনেক বেশি শার্প। এরপর বেবি সেই গার্লের সঙ্গে দেখা করতে চায়, সে কাছে গিয়ে কথা বলতে চায়, কিন্তু গার্ল চেনে সাতোমিকে এবং বলে আমি সত্যি তোমার ওপর এই কমান্ডারের বোঝা দেখতে চাই। তোমার সেন্সেস আমার থেকেও শার্প, আর তুমি আমার থেকেও ভালো, তাই তুমি সবাইকে ভালোভাবে লিড করবে। কিন্তু সে কিছু বলার আগেই বলে আমাকে বস রুমে যেতে হবে এবং চলে যায়। সাতোমি বস রুমে তার পিছু নেয় না। কিছুক্ষণ পরে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু গার্লটি কোথাও দেখা যায় না। তারপর বাইরে এসে দেখে সোমু দাঁড়িয়ে আছে, আর সামনে পড়ে আছে সেই গার্ল। সে বলে এটা কিভাবে হলো? গার্ল বলে অবশ্যই আমি নিজেকে শেষ করেছি যাতে তোমাদের ওপর বোঝা না হোক। সেও এরকম মারা গেছে, আর আমাকে ডোজো থেকে এক্সপেল করা হয়েছিল। আমি ডোজো ছাড়িনি, কারণ ডোজোর আর্টগুলো আমি সিভিল সার্ভিসের জন্য মডিফাই করেছিলাম। সত্যি বলতে তুমি জানো না কি? গার্ল মাফ চাইতে শুরু করে। সাতোমি বলে এতে তোমার কোনো দোষ নেই। যদি তুমি সত্যিই এটি ডিল করতে চাও, তবে আমাদের মনস্টারদের শেষ করার ওপর ফোকাস করা উচিত। সবই এই জন্য হয়েছে। এরপর সে কমান্ডারের ইউনিফর্ম পরে সামনে আসে এবং সবাইকে বলে নতুন কমান্ডার হিসেবে সবাই ফাইটের জন্য প্রস্তুত হও। কিন্তু ওরা তাকে কমান্ডার হিসেবে দেখতে চায় না, চায় সে এখান থেকে চলে যাক, আর সে নিজেও এখান থেকে পালাতে চায়। কিন্তু হঠাৎ সে সামনে গিয়ে যে লোকটা বেশি কথা বলছিল তাকে মার দেয় এবং বলে যে কেউ আমার বিরুদ্ধে যাবে আমি তাকে মেরে ফেলব। যেভাবেই ওই লোকটা শ্যুট করতে চায়, হরুকা পিছন থেকে তাকে ঢেকে প্রোটেক্ট করে। তারপর সে বলে আমি গেটুর মতো কাণ্ডকালা অনেক বেশি পরিকল্পিত নই, আমি ক্রুরাল। আমার সামনে যদি কেউ পালানোর চেষ্টা করে বা আমার অর্ডার না মানে, ব্যাটেলে না যায়, আমি তাকে নিজেই মারব। এরপর সে ফিরে আসে। কিসারা বলে এই ধরনের পরিস্থিতিতে সব মানুষ মনস্টার থেকে ভয় পেয়ে পালাতে চায়। তোমার এমন স্পিচ দেওয়া কি ঠিক? সে বলে অবশ্যই, ওরা মনস্টারের থেকে ভয় পাচ্ছে। যদি তাদের লড়াই করাতে চাই এবং এগিয়ে যেতে চাই, তবে তাদের ভেতরে মনস্টারের থেকেও বেশি ভয় দিতে হবে। তখনই তারা আমার কথা মানবে। আর হয়তো এজন্যই কেউ কেউ আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি একেবারেই পাত্তা দিচ্ছি না। কিসারা বলে আমি সবসময় তোমার পাশে থাকব, পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও। হঠাৎ সেই গার্ল, গেটুর অ্যাসিস্ট্যান্ট, এসে বলে সে এক ডিকটেটর, কিন্তু তাকে কোনোটাই প্রভাবিত করে না। সে সবাইকে নিজের সঙ্গে রাখতে চায় লড়াই করার জন্য। কিন্তু গার্লটি এখনও একদমই অ্যাকসেপ্ট করতে প্রস্তুত নয়, কিন্তু ফাইটের জন্য প্রস্তুত। হঠাৎ সোমো তাকে থামিয়ে বলে তুমি শুধু আমাদের সঙ্গে কাজ করো।
গার্লটি বলে, আমি 2 মাস্টারের জন্য কাজ করি না, কিন্তু সোমো শুধু চাচ্ছে সে সহযোগিতা করবে। এরপর দেখা যায় অনেকগুলো হেলিকপ্টার আসে। কাফি লড়াই করার জন্য সব জিনিসপত্র এসেছে, যা নিয়ে এসেছে মরি। মরি, যেটা এখন আর কেউ নেই শুধু তার নিজের ফ্যামিলি ছাড়া, যে সোতোমির পাশে দাঁড়াতে পারে। সে তাকে স্ট্র্যাটেজি বানানোর জন্য ডেকেছে, কারণ সে স্ট্র্যাটেজি বানাতে বেশ ভালো। মরি অনেকগুলো বোমও নিয়ে এসেছে। সে বলে, এই সব বোম দিয়ে আমরা সব মনস্টারদের শেষ করতে পারি, কিন্তু যদি ওই বোমটা বড় মনস্টারের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, তারপর ব্লাস্ট করা হয়, সেটা বেশ কার্যকর হবে। বোমটা মনস্টারের ভেতরে পৌঁছে দিতে হবে একটি হোল করে। তারপর যতক্ষণ না মনস্টার পুরোপুরি রিজেনারেট করছে, অপেক্ষা করতে হবে। এরপর ব্লাস্ট দিতে হবে। এই কাজটা শুধু মরি করতে পারে। সবাই প্রস্তুত হয়ে গেছে, সবাই কোঅপারেট করার জন্য রেডি। তবে প্ল্যানিং করতে গিয়ে তাদের অন্য জায়গায় তাদের বেস রাখতে হবে। সেই বেসটা হলো স্ট্যাচু অফ অরিজিন ফ্লেম। ওখানেই তারা যেতে পারে এবং অপেক্ষা করতে পারে। সব এনিমি তখন পৌঁছে গেছে। সেখানে অ্যাঞ্জুকে দেখে সে তার সব সাথীদের মনে করে আমরা একসাথে এখানে এসেছিলাম। সে তার পুরনো স্মৃতিগুলো মনে করে। সোতোমি ভেবে বলে, আমি কিভাবে ভুলে গিয়েছিলাম। অ্যাঞ্জু এখানে এসে তার সব ফ্রেন্ডদের মনে করে, কিন্তু সে বলে, এই ওয়ার্ল্ডে একসময় আসতেই হবে যখন তোমাকে এই পৃথিবীকে চয়েস করতে হবে, প্রোটেক্ট করতে হবে, আর এখানেই ছেড়ে দিতে হবে। সেই মুহূর্তে সে শুধু তার পাশে থাকে। সবাই অপেক্ষা করছে মনস্টারদের আসার জন্য। এখানে সবাই মারা যাবে এবং সব মনস্টারও মারা যাবে। এরপর দেখা যায় টোকোডো ফিরে এসেছে। এবার সে রিভেঞ্জ নিতে এসেছে সোতোমির থেকে। পরবর্তী 10 মিনিট বাকি ছিল, কিন্তু কোনো মোটর দেখা যাচ্ছিল না। হঠাৎ করে অনেক বড় একটি বেভ দেখা গেল, যেটা ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছিল। সবাই শুধু অপেক্ষা করছিল যাতে সেটা কাছে আসে। হঠাৎ দেখতে পেল সবাই আকাশে অনেক ডেন্স লাইট আপ হচ্ছে। ঠিক তখনই তাশি কল করল এবং বলল সে সব ঠিক করে দিয়েছে। এগুলো সবাই হলো যারা আশা করছে তারা বাঁচবে। সোটোমি বলল, ঠিক আছে, সবাই শুধু চেয়ার আপ করবে। আমি চাই তোমরা সবাই ফাইট করো। পরবর্তী ফাইটের সময় এসে গেছে। সোটোমি সবাইকে বলেন ওপেন ফায়ার করতে। সবাই ফায়ার করতে শুরু করে। যারা উড়ন্ত মনস্টার তাদের সহজেই ডিল করা হচ্ছে। সোতোমির সময় তখনও বাকি ছিল, কারণ বড় মনস্টারও ঢুকেছে। সে সেই দিকে এগোচ্ছিল, কিন্তু তার পথেই আর একটা বড় মনস্টার দাঁড়িয়ে যায়। সোতোমির ফ্রেন্ডরা আগে থেকেই সেই পথ পরিষ্কার করতে প্রস্তুত। সেখানে ব্রাদার সিস্টার, কিসারা এবং বাকি সবাই হারুকুর সাথে মিলে ফাইট করছে। সবাই মিলিয়ে মনস্টারদের ধ্বংস করছে। সোতোমি এবং অ্যাঞ্জু বড় মনস্টারকে শেষ করার দিকে এগোচ্ছিল। বড় মনস্টারও তার স্পাইক দিয়ে আক্রমণ করতে পারত, কিন্তু সোতোমি দ্রুত চলে গেল। সে ভিতরে ঢুকে একটি ডেটোনেটেড বম ছুড়ে দিল। তারপর মরিকে বলল, আমার কাজ শেষ, কিন্তু টাইমার দেখে বুঝতে পারল বম ডেটোনেট হবে না। ম্যানুয়ালি তাকে শক ওয়েভ দিতে হবে যাতে বমটা হঠাৎ ফেটে যায়। সোতোমি তখন অ্যাঞ্জুকে ধন্যবাদ জানালো এতদিন পাশে থাকার জন্য, সাহায্য করার জন্য। কিন্তু অ্যাঞ্জু যেতে চায়নি, তাই সোতোমি এক পাঞ্চের সাথে তাকে হেডলক করে হেড শক করে সেদিকে যেতে বাধ্য করল। সে দ্রুত এগোচ্ছিল। হঠাৎ তার ওপর অ্যাসিড আক্রমণ হলো। সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে গেল, কারণ তার পা পুরোপুরি অ্যাসিডে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গে সোমো ফিরে আসে এবং বলে, তুমি এখন এখানেই থামো, তোমার মিশন আমি এখন কেয়ার করব। কিন্তু মানুষের টেকের জন্য এখন একমাত্র আশা বাকি ছিল, তাই সে দ্রুত এগিয়ে গিয়ে একটি পাঞ্চ দিয়ে আক্রমণ করে। তার আক্রমণ সোতোমির থেকেও বেশি অ্যাডভান্সড। সঙ্গে সঙ্গে একটি ব্লাস্ট হয় এবং পুরো মনস্টারটা ছোট ছোট টুকরো হয়ে যায়। যখন সে চোখ খুলে দেখে, তখন এক বিশাল ব্লাস্টের মাঝে আঙুলের পাশে অ্যাঞ্জু তাকে কেয়ার করছে। সঙ্গে সঙ্গে সব কাজ শেষ হয়ে গেছে। ছোট ছোট মনস্টাররা ফিরে যেতে শুরু করে, আর ব্ল্যাক মেটাল ব্লকগুলো পুনরায় আনা হয় এবং সেখানে বসানোর কাজ শুরু হয়। সবাই ফিরে আসে। তারপর সবাই একত্রিত হয়। সেখানে কিসারার ভাই আসে তার সঙ্গে দেখা করতে, কিন্তু সে জানে গতবার যে ম্যাটার ব্লক বানানো হয়েছিল সেটার কাজ এখনও চলছে। সেই কনস্ট্রাকশনের কাজ তার ভাইয়েরই অধীনে ছিল, তাই সে এখানে এসেছে। গতবার যে ব্ল্যাক ব্লক বানানো হয়েছিল তার মেটেরিয়াল খুবই বাজে মানের ছিল। সেখানে টাকা ব্যবস্থাপনায় বড় ফাঁকফোকর ছিল। সম্ভবত তার ভাই করেছে, কারণ তারই দায়িত্ব ছিল। তাই কিসারা তাকে জিজ্ঞেস করে, এটা তুমি কিভাবে করলি? যে বোর হয়ে গিয়েছিল সে একমাত্র দায়িত্বশীল, কিন্তু সে এখন ফাইটের জন্য প্রস্তুত। এটা হবে একটি ডেথ ম্যাচ। দুজনেই তাদের সব স্কিল ব্যবহার করবে। কিসারা নতুন একটি স্কিল ব্যবহার করে আক্রমণ করে, তার পা কেটে দেয়, আর মনেও হয় না কখন হলো। এরপর সে তার ভাইকে বলে, আমার প্যারেন্টসের মৃত্যু সম্পর্কে আমাকে সব বলো। সে তখন ব্যাখ্যা দিতে শুরু করে। বলছিল যে সে তার পরিবারের ডার্ক সাইডের অংশ ছিল, তাই তার দাদা এবং পরিবার তাকে বাদ দিয়েছিল। পুরো সিটিতে যেভাবে মনস্টাররা ঘুরছিল তা কোনো কোইন্সিডেন্স
আসছিল না। তারপর সে ওখান থেকে বেরিয়ে যায় এবং সোতোমিকে বলে গেট লক কর। সোতোমি জিজ্ঞেস করে এটা কি? সে বলে অবশ্যই আমার ওই অ্যাটাকের স্বার্থ কেবল 1 পার্ট ছিল না, 2 পার্ট ছিল। প্রথমে তার পা কভার করা হয়েছিল আর ভিতর থেকে তার শরীরের প্রতিটি অংশকে 2 টুকরো করা হয়েছিল। এরপর ভিতর থেকে একটি আওয়াজ আসে এবং পুরোপুরি সেই মানুষটা মারা যায়। সে শক হয়ে পিছনে তাকায়। সামনে কিসারাকে দেখে সে বলে ইনজাস্টিসের জন্য আমার ভাবনা এখন বদলেছে। এইসব ডিমন্সকে শেষ করতে এবং আমার রিভেঞ্জ নিতে আমাকে নিজেকেও ডিমনে রূপান্তর করতে হবে। এরপর সে ওখান থেকে চলে যায় এবং বলে যদি আমরা ভবিষ্যতে আবার দেখা করি হয়তো আমরা এনিমিও হতে পারি, মনে রাখবে। এরপর দেখা যায় টঞ্চি সবাইকে অ্যানাউন্স করছে সব পরিস্থিতি এখন সলভ হয়েছে এবং সবকিছু আইনের নিয়ন্ত্রণে। সব মনস্টারের বিষয়ে এখন ডিল হয়ে গেছে। এর সঙ্গে দেখা যায় এনজু এবং সোতোমি এক ট্রেনে যাচ্ছেন, যা হঠাৎ থেমে যায়। সোতোমি কেঁদে উঠে এনজুর কাছে বলে দয়া করে তুমি সবসময় আমার পাশে থাকবে। আমি চাই না তুমি অন্যদের মতো আমাকে ছেড়ে চলে যাও। এর আগে আমি নিজেকে বা মনস্টার বা ডিমনে রূপান্তর করি, আমি চাই তুমি আমার সঙ্গে থাকো। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।